স্বাগতম সবাইকে। আমি মোহাম্মদ খসনুর আলম সুজন। আপনাদেরকে বাংলা অডিও বুকের জগতে স্বাগতম। আসলে বাংলা অডিও বুক তো ইউটিউবে খুব কমই পাওয়া যায়। তো আমি কিছু পড়ালেখা করতেছি। এটা আমার মাঝেই চোখের প্রবলেম হচ্ছিল, তো এরকম যারা আছেন চোখে প্রবলেম আছে বাট জানার আগ্রহ আছে, তাদের জন্যই আসলে এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আজকে আমরা প্রধানত শুনব ভারতীয় সংস্কৃতির বিকাশ ধারা এর প্রথম ভাগ, প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, এ সকল বিষয়ে ইতিহাসের কথা। এই বইটি লিখেছেন গোপাল হালদার। সংস্কৃতির রূপান্তর বইয়ের নাম। ধন্যবাদ। প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ। মানুষের ইতিহাস বহু বৎসর পর্যন্ত প্রায় প্রাঙ্গণের হোমিনিডস ইতিহাস। চীনে, জাভায়, টাংনাইকায়, আফ্রিকা, জার্মানিতে ইহাদের করটি ও নানা চিহ্ন পাওয়া গিয়াছে। তাহার পরে জন্মাইল হোমো সেপিয়ান বা সজ্ঞান নৃজাতি। প্রস্তর যুগই এই মানুষের ইতিহাসের প্রথম যুগ। তাহার দুই ভাগ, প্রাচীন প্রস্তর যুগ ও নতুন প্রস্তর যুগ। পৃথিবীর বয়সের হিসাবে প্লেইস্টোসিন যুগ তখন মোটামুটি চলিতেছে। প্রাচীন প্রস্তর যুগের কাল প্রায় 1,02,000 বছর। 5 লক্ষ বা 2.5 লক্ষ বছর পূর্বে নাকি তাহা আরম্ভ হইয়াছিল। অবশ্য এই দীর্ঘকালের আবার আদি মধ্য প্রভৃতি ভাগ আছে। ইহার মধ্যে নানা প্রাকৃতিক বিপর্যয় ঘটিয়াছে, তাহা মনে রাখা দরকার। ততদিন মানুষ পাথরের কর কুঠার ও ছুরি, বর্ষা প্রভৃতি অস্ত্র চাছিয়া তৈয়ারি করিত। ছোট ছোট দলবদ্ধ হইয়া শিকার করিত। শিকারের পশু আগুনে পোড়াইয়া ঝলসাইয়া লইত। সবাই মিলিয়া মিশিয়া ফলমূল ও মাংস খাইত। নদী ও সমুদ্র হইতে মাছও তাহারা ধরিতে শিখিয়াছিল। কিন্তু মোটের উপর খাদ্য তখন বড় অনিশ্চিত। বহুকাল যাবৎ অন্য প্রাণীরই মতো মানুষ খাদ্য কুড়াইয়া লইত, সংগ্রহ করিত। ইহার পরে সামান্য হাতিয়ার দ্বারা শিকার ও খাদ্য সংগ্রহ আরম্ভ হয়। মর্গান এ যুগটাকেই বলিয়াছেন স্যাভেজারির যুগ। বাংলায় অসভ্য না বলিয়া ইহাকে বলা ভালো নিষাদ সমাজের যুগ। মানুষের না ছিল তখন পরিবারের চিহ্ন, না সম্পত্তি। কাজে কাজেই সমাজ সম্পর্ক ছিল জীবিকাগত, আর মানসবোধও তেমনি। শ্রেণীবিভাগও তখন পর্যন্ত এই আর্থিক গড়নে প্রথম দেখা দেয় নাই। তাই সেই অবস্থাকে আদিম সাম্যতন্ত্র বলা হয়। 15-20 জনে একসঙ্গে শিকার করে, একসঙ্গে ভাগ করিয়া খায়, মেয়েরা কুটনা কুটে শিশু পালন করে। তবু ইহারই শেষার্ধে এই নিষাদ জীবনেও অরিগনেশিয়ান হইতে ম্যাকডেলিয়ান স্তর পর্যন্ত সংস্কৃতি বার পাঁচেক রূপান্তরিত হয়। এইসব স্তরের সব চিহ্ন যে লুপ্ত হইয়া গিয়াছে তাহা নয়। এখনো মালয়ে, মধ্য আফ্রিকায়, উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায়, মেরু প্রদেশের অপেক্ষাকৃত দুর্গম অঞ্চলে, এমনকি আন্দামানেও এরূপ স্তরের মনুষ্য গোষ্ঠী বাঁচিয়া আছে, তাহা মনে রাখা উচিত। অবশ্য এই জাতীয় প্রস্তরাস্ত্র শুধু ইউরোপে, আফ্রিকায়, এশিয়ায় নয়, দক্ষিণ ভারতেও পাঞ্জাবের সোয়ান নদীর উপত্যকায়ও পাওয়া গিয়াছে, তাহাও স্মরণীয়। প্রাচীন প্রস্তর যুগের নিষাদ জীবনের বিশিষ্ট সামাজিক গড়ন দেখা যায় তাহাদের টোটেমে। টোটেম এই শব্দটির সঙ্গে আমাদের পরিচয় কম, কিন্তু জিনিসটির সঙ্গে তাই বলিয়া আমাদের যে পরিচয় একেবারে নাই তাহা নয়। কথাটা এই, সেই যুগের এক একটি আদিম উপজাতির ট্রাইবের অভ্যন্তরে ক্ষুদ্র ক্ষুদ্র কুল বা ক্ল্যান উদ্ভূত হয়। অনেক সময় দেখা যায় এইরূপ এক একটি কুল কোনো জীবজন্তুকে কিংবা বৃক্ষলতাকে নিজেদের আদিপুরুষ বা আদিমাতা বলিয়া জানে। হয়তো সেই কুলের জীবনযাত্রার খাদ্য বা সম্পদ হিসেবে প্রথমত ওই প্রাণীটি ছিল বিশেষ উপযোগী। অবশ্য তাহার পর হইতে সেই টোটেম পিতা বা টোটেম মাতা হইয়া যায় পবিত্রতম বস্তু। আর তাই টোটেমেরও তাহা অবক্ষ, তাবু। তাহার নামেই সেই কুলের পরিচয় হয়। আর কুলস্থ সকলে তাহার সন্তান সন্ততি বলিয়া জাত ভাই। তাহাদের পরস্পরে তাই বিবাহ চলে না। তাবু, সেই আদিম বিধি নিষেধ আইন কানুন, উহা সর্বত পালনীয়। শুধু তাহাই নয়, আসল পিতা এবং কুলস্থ পিতৃ পর্যায়ের সকলেই তখন হয় পিতা, তাত। মাতৃপর্যায়ের সকলেই মাতা। প্রথম দিকে শিকারের প্রয়োজনে কুলবৃদ্ধই তাহার অভিজ্ঞতার জন্য এই টোটেমের নেতা বা কুলপতি নির্বাচিত হইত। এইসব অভিজ্ঞ বৃদ্ধদের লইয়া টোটেমের পঞ্চায়েত বসিত। জন্মসূত্রেই অবশ্য টোটেমের লোক বলিয়া প্রত্যেকে নিজেকে জানিত। তবু যৌবনাগমে তাহাদের আবার টোটেমের নিজস্ব প্রণালীতে দীক্ষা না হইলে তাহারা পুরোপুরি টোটেমে গৃহীত হইত না। দ্রষ্টব্য: হোয়াট হ্যাপেন্ড ইন হিস্টোরি, গর্ডন চাইল্ড, পেজ 14।
এই সমাজ পদ্ধতিকেই বলে টোটেমিক সমাজ। উহার স্মৃতি কি আমাদের মধ্যে একেবারে লোপ পাইয়াছে? টোটেম বলিতে আমাদের হিন্দুদের গোত্র ও গোষ্ঠ গোধন সম্পর্কিত এক একটি সমাজ সম্পর্কের পরিচায়ক কথা মনে পড়ে। টোটেমের জীবপিতার কথা বলিতেও হনুমান, জাম্ববানদের কথা মনে পড়ে, আর বিবাহ বা দীক্ষার কথা বলিতেও উপনয়ন ও বিবাহের নানা আচার নিয়মের কথা মনে পড়ে। এই সমাজ গঠন হইতে আমরা নিশ্চয়ই এই নিষাদ জীবনের মানসিক চিন্তা ভাবনারও কিছুটা পরিচয় পাই। পবিত্রাপবিত্র, ভক্ষাভক্ষ, বিবাহ, উপনয়ন প্রভৃতিতে ধর্মনীতির ধারণা দেখিতে পাই। কিন্তু ইহা ছাড়াও সেই প্রাচীন প্রস্তর যুগের মানুষের মন বুঝিবার মতো আরও কিছু কিছু চিহ্ন আছে। উত্তর স্পেন ও দক্ষিণ ফ্রান্সে প্রস্তর যুগের শেষ পর্বে ম্যাগডেলিয়ান কৃষ্টির যে সব চিহ্ন আছে, আলতামিরা ও ফোদোগমে তাহাতে দেখি গুহাগাত্রে ও অন্যত্র তাহাদের আশ্চর্যচিত্র নৈপুণ্য। হাতিয়ার সুন্দর করিয়া গড়িতে দেখিয়া বুঝিতে পারি প্রাচীন প্রস্তর যুগের মানুষের মনে জাগিতেছে প্রথম সৌন্দর্য বোধ। উহার পিছনে সেকালের জাদুর তাগিদও ছিল। শিকারের প্রাণী ও মাতৃকা মূর্তির ভেনাস এর মূল, এই জন্যই প্রাচুর্য বেশি। চিত্রিত মৃগয়া দৃশ্যের জাদু শক্তি আছে। সেই চিত্রিত জাদুর সাহায্যে দুর্লভ শিকারের পশুকে ওই রূপে আয়ত্ত করা যায়। মাতৃকা মূর্তি সুফলা ধরণীরই উদ্বোধক। হয়তো এইসব ধারণা হইতেই তাহাদের গুহাচিত্রের ও এসব ভেনাস মূর্তির বিকাশ হয়। শিকারের উপর নির্ভর করে শিকারের পশুর ধ্যানেই তাই তখনকার শিল্পীও মগ্ন। আর কি আশ্চর্য তীক্ষ্ণ ও সত্যসন্ধ তাহার এই পশুজগৎ বিষয়ক দৃষ্টি! আধুনিক কালের শিল্পীরাও নিষাদ শিল্পীদের এই শিল্পকুশলতা ও দৃষ্টি ক্ষমতার জন্য তাহাদিগকে নিজেদের আত্মীয় বলিয়া গণনা করিতে পারেন। তবু মনে রাখিতে পারি, উহা জীবন বিচ্ছিন্ন শিল্পচর্চা নয়, জীবনের দায়ে একরূপ জীবিকা চর্চা। প্রাচীন প্রস্তর যুগের মানুষের ধর্মবোধ বা মতাদর্শের এক এক বিশেষ পরিচয় এই জাদুতে, ম্যাজিকে। অজ্ঞতা, ভয় আর বিস্ময় হইতে আদিম মানুষ প্রাকৃতিক শক্তিগুলোকেই স্বভাবতই নিজের ভাগ্যবিধাতা, ভূত বা দেবতা বলিয়া সন্তুষ্ট করিতে চাহিত। এখনো অসভ্য জাতির মধ্যে তাহাই ধর্ম। সেই সন্তুষ্ট করিবার একটা প্রাচীন কৌশল জাদু বা মন্ত্রতন্ত্র। জীবিকার প্রয়োজনে ও নিজ কামনার অনুরূপে মানুষ শুধু চিত্রে নয়, মন্ত্রতন্ত্রের সঙ্গে নাচে গানে নানা অনুকৃতিমূলক কাজে জীবজন্তু বৃক্ষ লতাপাতা হইতে প্রকৃতির নানা ব্যবস্থাকে আপনাদের কবলে আনয়ন করিতে চাহিত। যেই ফললাভ তাহাদের অভীষ্ট, সেই ফললাভ যেন ওই অনুকৃতিমূলক প্রক্রিয়াতেই আয়ত্ত হয়, লক্ষ্য ও পদ্ধতি যেন অভিন্ন। সম্ভবত এইরূপই ছিল সেদিনের মানুষের ধারণা। হয়তো জাদুর নিয়ম নীতি ও সংযমের মধ্য দিয়া সত্যিই এই রূপে মানুষের দৈহিক ও মানসিক শক্তিরও এতটা উদ্বোধন ও অনুশীলন হইত যে মানুষের সত্যই মৃগয়ায় বা জীবিকা যুদ্ধে এইভাবে ক্ষিপ্রতর, কুশলতর এবং বিচক্ষণ শিকারী হইয়া উঠিত। জীবিকা চর্চা হিসেবে নাচ গান চিত্রনাট্য নানা রীতিনীতি এভাবে গড়িয়া উঠিতে থাকে এই জাদুকে আশ্রয় করিয়া। আবার জাদুই হয় একদিকে ধর্মবোধ ও ধর্মাচরণের মূল, অন্যদিকে বৈদ্যের ওঝার ঝাড় ফুকের মন্ত্রতন্ত্রের ও ঔষধ প্রলেপের ও বিজ্ঞানের মূল। পরে তাই এই জাদুকর একাধারে যে মন্ত্রজ্ঞাতা পুরোহিত ও প্রাণদাতা বৈদ্য, অপ্রতিহত ক্ষমতার অধিকারীও হইতে থাকিবে, তাহাও সহজে অনুমেয়। তখন পুরোহিততন্ত্রের জন্মের আর দেরি হইবে না। নব্য প্রস্তর যুগ। নতুন প্রস্তর যুগের কাল কম, 1010-12 বৎসর পূর্বে তাহা আরম্ভ হইয়া থাকিবে। এই সময়ে প্রস্তরাস্ত্র ক্রমশ মসৃণ ও সূক্ষ্ম হইল। এই সময়ে কুঠার আর তীর দেখা দিল। পাথর ঠুকিয়া আগুন জ্বালিতে মানুষ আগেই প্রথম যুগে শিখিয়াছিল, তাহার সংস্কৃতির পক্ষে কম বড় কথা নয় সেই আবিষ্কার। এই স্তরে মর্গানের কথিত বারবারিজম, বর্বর জীবনকাল। তারপরে 1005 বৎসর পরে 1007 বৎসর হইল হয়তো কৃষিবিদ্যা মানুষের আয়ত্ত হয়, ঘট ও পাত্র নির্মাণ চলিল, পশুপালনও একটু আগে বা পরে শুরু হয়, শেষে সুতা কাটা ও কাপড় বোনা আরম্ভ হইল। এইসব কাজে মেয়েরাই ছিল মুখ্য, তাই মাতৃকর্তৃত্ব তখন ছিল স্বাভাবিক। এই হাজারো কয় বছরের মধ্যে মানুষের সমাজ যে দুইটি নতুন রূপ পাইল, তাহার একটি বুনিয়াদ ছিল পশুপালন, অন্যটির কৃষিকর্ম। কোনটি আজও একেবারে বিলুপ্ত হয় নাই, শুধু অনেক সমাজে তাহা গৌণ হইয়া পড়িয়াছে। পশুপালনের পরিণতি। পশুপালনের দিনে জীবিকা একটু সুস্থির হইল, সম্পত্তি জুটিতে লাগিল। গরু, মহিষ, ছাগল, মেষ, শূকর ইত্যাদি সেই সম্পত্তি। ইহাদেরই নাম আমাদের ভাষায় গোধন। পার্বত্য ও মরুপ্রদেশের মানুষদের চারণক্ষেত্রের সন্ধানে ঘুরিয়া বেড়াইতে হয়, তাই সেরূপ মানুষ ছিল যাযাবর। ঘোড়া, উট প্রভৃতির আদর এই জন্য আরও বৃদ্ধি পায়। গোধন বৃদ্ধি পাইলে একদিকে সমাজ বৃদ্ধি পাইল। 15-20 জনের পরিবর্তে 200-300 লোকও একসঙ্গে কুলে ক্ল্যানে বসবাস করিত।
বংশ ও পশুর সংখ্যা বৃদ্ধিতে পশুচারণের জন্য অন্যের জমি কাড়িয়া লওয়া দরকার হইত, তাই এই আর্থিক আত্মীয় কুল একসঙ্গে মিশিয়া সামরিক উপজাতি বা কৌম ট্রাইব গড়িত। পরাজিতকে প্রথম প্রথম এই বিজেতারা হত্যা করিত, পরের দিকে তাহাকে হত্যা না করিয়া কাজে লাগাইল, করিল দাস। নিজের খোরাক অপেক্ষা সে তখন বেশি উৎপাদন করিতে পারে, লাভ দেয়। এই দাস ও পশুর ভাগাভাগি লইয়াই নাকি সম্পত্তির ভাগাভাগির সূত্রপাত। আদিম সাম্যতন্ত্র এইভাবে ভাঙিয়া পড়ে। অন্যদিকে এই যুদ্ধ বিগ্রহে ক্রমেই দেখা দেয় পিতৃকর্তৃত্বের যুগ। গোষ্ঠী পিতাই কর্তা। সমাজের স্ত্রী ও শিশুরা তাহারই উপর নির্ভর করে। গো মেষ পালনের জন্য প্রয়োজন মতো বহু স্ত্রী গ্রহণ চলে। ধর্ম আগে ছিল প্রকৃতি পূজা, ভূত পূজা, মন্ত্রতন্ত্র ও জাদুর দ্বারা প্রকৃতিকে বশ করিবার, বন্যজন্তুকে বধ করিবার কামনা কল্পনা। পরে কুল ও কৌমের যে ধর্ম ছিল আগে টোটেম তাবুগত, সেই ধর্মই হইল গোষ্ঠী পিতার পূজা। পরের দিকে তাহারই প্রতিচ্ছায়ায় দেবতা হইলেন গোষ্ঠীপতি, লর্ড অব হোস্টস। এরূপে জীবিকার উপকরণের অনুযায়ী হইল তাহাদের সামাজিক ব্যবস্থা, আর সেই সামাজিক ব্যবস্থা প্রতিফলিত হইয়াছে তাহাদের মানস দৃষ্টিতে। কৃষির দান। ইতিহাসে এমন ঘটনা আর তৎপূর্বে ঘটে নাই। কৃষিকার্যের প্রচলনের মতো বিপ্লবী ব্যাপার। পুরাতত্ত্ববিদরা তাই ইহাকে প্রথম বিপ্লব বলেন। কৃষির আবিষ্কার হইয়াছিল যখন, তখনও মানুষ বর্বর জীবনের স্তরে। ধাতু বিশেষ কাঠের খুন্তি বা পাথরের কোদালি দিয়া জমি খুঁড়িয়া বীজ ছড়াইয়াই তখন চাষ চলিত, কিন্তু ক্রমে উহার বিস্তার হইল, সমাজে বিরাট পরিবর্তনের সূচনা হইল, মানুষ সভ্য জীবনে উত্তীর্ণ হইল। এই বিরাট পরিবর্তন প্রধানত ঘটিয়াছিল নব্যপ্রস্তর যুগের শেষে উত্তর আফ্রিকায়, দক্ষিণ ইউরোপে, পূর্ব এশিয়ার বিশাল নদ নদীর ধারে। তাই পরবর্তীকালে মিশরের নীল নদ, ইরাকের তাইগ্রিস ও ইউফ্রেটিস নদী, চীন দেশে হুয়াংহো ও ইয়াংশিকিয়াং, আর ভারতবর্ষে সিন্ধু নদের তীরে সভ্য জীবনের প্রথম পৌর কেন্দ্রগুলি গড়িয়া উঠে। সেই সব সভ্য সমাজের সাধারণ নাম এশিয়াটিক সমাজ। কিন্তু নব্যপ্রস্তর যুগের শেষে মানুষ পশুপালন ও কৃষিকর্ম আয়ত্ত করিয়া এই ঈষদুষ্ণ মণ্ডলের একটা জায়গায় স্থির হইয়া বসিল, অর্থাৎ গৃহস্থ হইল। জমি হইল তাহার সম্পত্তি, অবশ্য পশুও আছে। এই অবস্থায় কৃষির প্রধান প্রয়োজন সেচের, অর্থাৎ বৃষ্টির কিংবা নদীর। তাই মেঘ বা ইন্দ্র, দেবশ্রেষ্ঠ, নীলনদ দেবতা, গঙ্গা দেবী, প্রাকৃতিক শক্তিগুলি পূর্বযুগে ছিল ভূত। ক্রমে তাহারা দেবতার আসন দখল করিল। অবশ্য সঙ্গে সঙ্গে পূর্তবিদ্যারও পত্তন হইল, আর কৃষির খন্দ বুঝিবার দায়ে গ্রহ নক্ষত্র বিচার বা জ্যোতির্বিদ্যার সূচনা হইল। কৃষির প্রথম দিকেও অবশ্য এই জমিজমা সবই ছিল জিন বা জনের সম্পত্তি। জন বলিতে বুঝাইত এক একটা গোষ্ঠীকে, আর জনপদ বলিতে এক একটা গোষ্ঠীর বাসভূমি। তখন মানুষ গোষ্ঠীবদ্ধ হইয়াই জীবনযাপন করিত, সব সাধারণ সত্য। প্রথম দিকে বিবাহ হইতো অনেক স্থলে গোষ্ঠীগত। এক গোষ্ঠীর মেয়ে মাত্রই হইতো অন্য গোষ্ঠীর স্ত্রী। অবশ্য ইহারও অনেক রকম ফের ছিল, তাহা বলাই বাহুল্য। জমির বিভাগ ক্রমে বৈষম্যের সৃষ্টি করিল, আদিম সাম্যতন্ত্রের দিন ফুরাইল। উহাতে আর মানুষের জীবকোপায় তখন পরিপুষ্ট হইতেছিল না। প্রত্যেকের উৎপাদন শক্তি বেশ বৃদ্ধি পাইয়াছে। দীর্ঘ নব্য প্রস্তর যুগ ব্যাপিয়া নানা কেন্দ্রে মানুষের জীবনযাত্রা অবশ্য বিবিধ রূপ হাতিয়ারের প্রয়োগে বিবিধ রূপ ধারণ করিয়াছিল, আর নানা পর্বে সেই বিবিধ কেন্দ্রের বিবিধ কৃষ্টিও আবার নানারূপে পরিবর্তিত হইয়াছিল। তবু নব্যপ্রস্তর যুগের প্রথমার্ধে বর্বর জীবনের একটা সাধারণ রূপ ছিল বলা যায়। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে মিশরের নীল নদের তীরবর্তী ফাইউম, মেরিমদে প্রভৃতি কেন্দ্র হইতে এশিয়া মাইনরের রাস সামরা, ইরাকের নদী উপকূলস্থ নিনেভা, সামরা, সুসাউর প্রভৃতি কেন্দ্র, এবং ইরানের তুর্কিস্তানের সিয়ালক, হিংসার ও সিন্ধু নদ তীরের হরপ্পা, মোহেনজোদাড়ো প্রভৃতি কেন্দ্রের দিকে বিচ্ছিন্নভাবে প্রধান প্রধান মনুষ্য বসতিগুলি বিস্তৃত ছিল, ইহা দেখা যায়। আর ব্রোঞ্জ ব্যবহারের সঙ্গে সঙ্গে তাম্র যুগে সেই সব কেন্দ্রে বর্বর জীবন মোটামুটি আর একটা নতুন রূপ গ্রহণ করিয়াছিল, তাহাও বুঝা যায়। মানুষের কৃষ্টির যে পরিচয় আমরা এই নব্যপ্রস্তর যুগে পাই, যথাসম্ভব সংক্ষেপে তাহার এক হিসাব লওয়া উচিত। নব্যপ্রস্তর যুগের বর্বর জীবনে বৈপ্লবিক পরিবর্তন ঘটে যখন প্রত্যেকে নিজের প্রয়োজনাতিরিক্ত খাদ্য উৎপাদনের মতো সামর্থ্য লাভ করিল। কৃষি ও পশুপালনে তাহা সম্ভব হইল। তাহাতেই ঘটা নির্মাণ, বয়ন প্রভৃতি অন্যান্য বৃত্তির উদ্ভব হয়, আর সেই সূত্রে সেই আদিম জ্ঞান বিজ্ঞানের কারুবিদ্যারও জন্ম সম্ভাবনা ঘটে। পাথরের বা গাছের ডাল দিয়া জুমের মতো চাষ, লাঙল তখনও আবিষ্কৃত হয় নাই। টেকয়, সুতোয় কাটা, কাপড় বোনা, মৃৎপাত্র নির্মাণ, জীবিকার এই প্রধান কাজগুলি তখনও ছিল স্ত্রী লোকের হাতে। পুরুষেরা প্রধানত করিত শিকার ও গোচারণ, তাই তখন জীবনেও স্ত্রী জাতি প্রাধান্য খোয়ায় নাই। সে যুগের চিন্তা ভাবনায় কিছু কিছু আমরা সন্ধান পাই। তাহাদের সব সমাধিতে তখন আরও বিধিনিয়ম ও আড়ম্বর বাড়িয়াছে। মাতৃকা মূর্তিগুলিও নিশ্চয়ই শস্য প্রসবিনী পৃথিবীরই জাদু প্রতীক।
এই রূপ আরো অনেক দিকে জাদু প্রভাব বিস্তার করিয়াছে। জীবিকা জয়ের সঙ্গে সঙ্গে ছোট ছোট গ্রামগুলি ছাড়িয়া নতুন গ্রামের পত্তন হইতেছিল। প্রথম দিকে মনে হয় গ্রামগুলি আত্মনির্ভর, মোটামুটি তাহার শান্তিও অক্ষুণ্ণ আছে, কিন্তু ইহার পরেই দেখি সেই সব প্রত্নবস্তুতে যুদ্ধাস্ত্রের প্রাচুর্য, বুঝিতে পারি যুদ্ধ, বিগ্রহ, বিজয় ও দাসত্ব দেখা দিয়াছে। দ্রষ্টব্য: নিওলিথিক বারবারিজম, হোয়াট হ্যাপেন্ড ইন হিস্টোরি, pp 38। ধাতুর আবিষ্কার: তাম্রযুগ। নব্যপ্রস্তর যুগ শেষ হইয়া গেল। ধাতু ব্যবহারের সঙ্গে সঙ্গে পাথরের প্রহরণ ও যন্ত্রপাতি লোপ পাইল না, উহার অনেক জিনিস রহিয়া গেল, কিন্তু ধাতব যন্ত্র ও অস্ত্র প্রচলনের সঙ্গে সঙ্গে একটা বিপ্লব ঘটিয়া গেল। সেই বিপ্লবে বর্বর জীবনের প্রথমার্ধের অবসান হইল, আরম্ভ হইল দ্বিতীয় পর্বের উচ্চতর বর্বর জীবনের পালা। ইহার মধ্য হইতেই উদ্ভূত হইবে প্রথম পৌর সভ্যতা। তাম্র ও ব্রোঞ্জ ও পরে খ্রিস্টপূর্ব 1000 লৌহ যখন প্রচলিত হয়, তখন এই পৌর সভ্যতা অগ্রসর হইয়া যায়। খুব বেশি দিন নয়, 1006 বৎসর পূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4000 বৎসরের কাছাকাছি সময়ে নিকটপ্রাচ্যে প্রথম আবিষ্কার হইল তামার, পরে ব্রোঞ্জের প্রয়োগ। তামার 1000 দেড়েক বছর পরে আসে ব্রোঞ্জ। তামা ও টিনের মিশ্রিত ধাতু, এই দুইয়ের ফলে সমাজ গঠনেও একটা পরিবর্তন ঘটিবেই, কারণ বিশেষজ্ঞ কারিগরই তামা ও ব্রোঞ্জের বস্তু নির্মাণ করিতে পারে। অন্যেরা নিশ্চয়ই চাষ করিয়া, শিকার করিয়া, পশুপালন করিয়া তাহাদের খাদ্য যোগাইত। এই দক্ষ কারিগরদেরও জাদুকর বলিয়া মান ও সম্মান থাকা স্বাভাবিক। আর খনি হইতে এই ধাতু তুলিতে, চুল্লিতে তাহা গলাইতে, ঢালাই করিতে, খাদ মিশাইতে, গড়িয়া পিটিয়া হাতিয়ার তৈয়ারি করিতে শুধু বুদ্ধি আর ধাতুবিদ্যার জ্ঞান নয়, নানা নতুন যন্ত্রপাতিরও প্রয়োজন হইয়া পড়িল। তাই এই ধাতু যখন একবার আবিষ্কৃত হইল, তখন তো ক্রমেই নতুন হইতে নতুনতর যন্ত্রপাতিও উদ্ভাবিত হইতে লাগিল। চাষে, বস্ত্রবয়নে তো উহা লাগিলই। ক্রমে এ বহু বহু যন্ত্রপাতির কারিগর রূপে দেখা দিল সূত্রধর, রাজমিস্ত্রি, ভাস্কর, লোহার খোদাইকার, চর্মকার, স্বর্ণকার, মণিকার প্রভৃতি, অর্থাৎ শ্রমবিভাগ ক্রমে বৃদ্ধি পাইতে লাগিল। সমাজেও পরস্পরের উপর নির্ভরপরতা অপরিহার্য হইল। ধাতব যন্ত্র ব্যবহারের এই প্রথম দিককার 1000 বৎসরকে তাই পুরাতত্ত্ববিদরা বলেন বর্বর জীবনের দ্বিতীয় বিপ্লবের যুগ। অন্যদিকে কাঠের লাঙল আবিষ্কারে, কুম্ভকারের চক্র প্রচলনে, কৃষিতে ও মৃৎপাত্র শিল্পে স্ত্রীলোকের প্রাধান্য কমিয়া গেল, পুরুষ ক্রমেই জীবনযাত্রার সর্বেসর্বা হইয়া উঠিল। এইসব ছাড়াও আবিষ্কৃত হইয়াছিল গোযান, পালের নৌকা, অশ্বারোহণ প্রভৃতি যানবাহন। শ্রমবিভাগের ফলে শ্রেণীবিভাগ পূর্বেই শুরু হইতেছিল। জীবকোপায়ের উন্নতি হইলে তাহা এই ব্রোঞ্জ যুগে সুস্পষ্ট হইল। আদিম সাম্যবাদ প্রায় ক্ষেত্রেই এই সময় নিঃশেষ হইল। সভ্য জীবনের প্রারম্ভ হয় পশুপালন, দাসদাসী, জমি, যন্ত্রপাতিতে পরিবারগত সত্ত্ব ও এই শ্রেণীবিভক্ত সমাজ লইয়া। শ্রেণীবিভক্ত সমাজ: পশুপালন ও কৃষিকর্মের ফলে যেমন পশু, শস্য, যন্ত্রপাতি ও জমির বৃদ্ধি হয়, তেমনি গোষ্ঠীর জনসংখ্যা বাড়িল। চাষের সুবিধার জন্যই এক এক খণ্ড বিশেষ বিশেষ জমি এক এক গোষ্ঠীর হাতে গেল। পরে সেই গোষ্ঠী ভাঙিয়া তাহাও উহার অংশস্বরূপ পরিবারের হাতে জমির খণ্ড থাকিয়া যাইতে লাগিল। এদিকে সেই পশুর ও দাসদের ভাগাভাগি পাকা হইয়া উঠিয়াছে, ওদিকে তখন তাতে আবার বস্ত্রবয়ন শুরু হইয়াছে। ধাতব দ্রব্য গলাইয়া নতুন নতুন অস্ত্র ও অলঙ্কার তৈয়ারি হইতেছে, অর্থাৎ গৃহশিল্পের সূচনা হইতেছে। আর যাহারা দরিদ্র হীনাবস্থা, তাহারা ঐসব অস্ত্র ও যন্ত্র পায় না। পশুপালন, কৃষিকর্ম ও কুটির শিল্প এইসবের জন্য ক্রমেই আবার দাসদের উপযোগিতা বাড়িল। তবু দরকার হইল আরো শ্রমবিভাগ, কারণ কৃষি ও পশুপালনের উন্নতিতে উৎপাদন বাড়িয়াছে, সকলের সব কাজ করার দরকার নাই, এবং কুম্ভকার, কর্মকার, সূত্রধর প্রভৃতি বিশিষ্ট বৃত্তিধারী যখন দেখা দিল, তখন উৎপাদন শক্তি আরো বৃদ্ধি পাইল। আর এইরূপ শ্রমবিভাগের সঙ্গে শ্রেণীবিভাগও আরো পাকা হইয়া উঠিতে লাগিল। কৌম বা গোষ্ঠীগত অধিকার আর তখন চলে না, তাই সম্পত্তি পরিবারগত হইয়া দাঁড়াইল। অনেকদিন পর্যন্ত জমি ও উৎপন্ন দ্রব্য তবু পরিবারগতই ছিল, ব্যক্তিগত সম্পত্তি বলিয়া গণ্য হয় নাই। এই পরিবারের আবির্ভাব মানুষের মানসিক জীবনেও একটা বড় ঘটনা। আজও আমরা পারিবারিক সম্পর্কের অপেক্ষা পবিত্র সম্পর্কের কথা কল্পনা করিতে পারি না, কিন্তু মূলত ইহার আবির্ভাব সমাজের আর্থিক বিন্যাসের তাগিদে। সন্তানের জন্য মমতা স্তন্যপায়ী জীবদের জননীর পক্ষে একটা জৈবিক ধর্ম, কিন্তু তাহাদের জনকের পক্ষে তাহা ততটা নয়। এই জননীর কৃপায় মানব শিশুর জীবন সম্ভব হয়। মানব মাতাও এই শিশুর মায়ার বশ। সেই কারণেই নারী একদিন ছিল কর্ত্রী।
প্রাচীন সমাজ প্রায়ই ছিল মাতৃপ্রধান সমাজ, কিন্তু যুদ্ধ বিগ্রহের যুগে নারী আর আঁটিয়া উঠিতে না পারিয়া শিশুর প্রাণ রক্ষার্থে পুরুষের মুখাপেক্ষী হইল। এইভাবেই হইল মানব শিশুর পিতৃপরিচয় ও পিতৃস্নেহের প্রথম সূচনা, আর নারীরও কর্তৃত্ব হইতে ধীরে ধীরে অপসারণ। পরিবার সৃষ্টি হইলে এইবার স্ত্রীরা গৃহলক্ষ্মী হইল, অর্থাৎ গৃহাবদ্ধ হইল। যুদ্ধ বিগ্রহ, হলকর্ষণ ও ধাতুশিল্প তখন পুরুষসাধ্য কঠিন কর্ম। অন্যদিকে শ্রমবিভাগের বিস্তৃতিতে বিশিষ্ট বিশিষ্ট বৃত্তিধারীও দেখা দিয়াছে। ওইসব পরিশ্রমের কাজেও তখন নারীর স্থান হইয়াছে গৌণ। সংসারেও তাই তাহাদের স্থান গৌণ হইয়া পড়িল। প্রধান কাজ হইল ঘরকন্যা করা আর সন্তান ধারণ ও পালন করা। বিবাহ এইবার অনেকটা পরিচিত রূপে দেখা দিল। তার একটা প্রধান কারণ এই, সম্পত্তির সঙ্গেই উত্তরাধিকারের কথা উঠে, তাহা কে পাইবে, এইখানে সন্তানের দর বাড়িল। ফলে তাহার মাতার সঙ্গে পিতার সম্পর্ক অপেক্ষাকৃত বেশি স্থায়ী হইল। বিবাহ একটা স্থায়ী সম্পর্করূপে দেখা দিল। অবশ্য তখনও সম্পত্তি পরিবারগত, ব্যক্তিগত নয়। তাই বিবাহ এই প্রথম স্তরে কখনো কখনো পরিবারগত ছিল, এখনো কোথাও কোথাও তাহা আছে। আর সেদিন বহু বিবাহ ছিল, বিবাহ বিচ্ছেদও ছিল। এদিকে যখন কৃষির সঙ্গে সঙ্গে বাড়িয়া চলিল শিল্প, তখন ধীরে ধীরে জিনিসপত্রের বিনিময় শুরু হইল। দেখা দিল কেনাবেচা, লেনদেন, পণ্যের উদ্ভব। বর্তমান যুগের উৎপাদনে যাহা সবচেয়ে বড় লক্ষণ, সেই পণ্যজাত এইভাবেই সমাজে আসিল। এই বিনিময়ের কাজটা সরাসরি এখনো এদেশের কোথাও কোথাও চলে, কিন্তু গোধন কার্যাপন হইতে ক্রমে টাকা পয়সা আর নোট ও চেকের যুগও আজ এদেশে আসিয়া গিয়াছে। ইহার পরের স্তরগুলিও এই শ্রমবিভক্ত ও শ্রেণীবিভক্ত সমাজের মধ্য হইতে ক্রমাগত ফুটিয়া বাহির হইতে লাগিল। বহিঃশত্রু হইতে রক্ষার তাগিদে পরিবারগুলি ঐক্যবদ্ধ হইত, ক্ল্যান বা কুল একত্র হইত, ট্রাইব বা উপজাতি বা কৌমে। যুদ্ধের প্রয়োজনে তাহারা চাহিল নেতা, জাদুশক্তির ধর্মের প্রয়োজনে চাহিল পুরোহিত। অনেক প্রাচীন দেশেই এইরূপ বিভাগ ছিল, কিন্তু কোন কোনখানে এইরূপে সৃষ্টি হইল চাতুর্বর্ণ্য, একেবারে ইস্পাত মরা শ্রমবিভাগ। শ্রেণীবিভাগকে তাহা পাকা ও অনড় করিয়া রাখিয়াছিল, কিন্তু সবখানেই ধীরে ধীরে দেখা দিল এক খাত্র শক্তি, যুদ্ধ যাহার কাজ, আর পুরোহিত শক্তি, সেকালের গোষ্ঠীগত বিধিনিষেধ, টোটেম তাবু হইতে মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক, জাদুবিদ্যা প্রভৃতি ধর্মগত রহস্যের যে ছিল সংরক্ষক, সেই আবার কখনো পুরোহিত। তান্ত্রিক সমাজে ব্রাহ্মণ্য শক্তিও হইয়া উঠিত। প্রাচীন মিশরের মতো অনেক দেশে এই পুরোহিত শক্তি হইতেন শাসক। শেষে শাসক শ্রেণী হইতেই উদ্ভূত হইলেন রাজা, অর্থাৎ এইবার রাজ্যের জন্ম। বৈশ্যদের অর্থাৎ বৃত্তিজীবী ব্যবসায়ীদের স্থান তখনও ইহাদের নিম্নে, কারণ তখনও বিনিময় সমুদ্র তীরের দেশে, এশিয়া মাইনরে ও পশ্চিম ভারতে ছাড়া তত প্রভাব বিস্তার করে নাই। অন্যান্য বৈশ্য উৎপাদকেরা, বৃত্তিজীবীরা প্রাচীন গ্রীস ছাড়া উৎপাদন প্রথায় মুখ্য স্থান অধিকার করিতে পারে নাই, ভারতবর্ষেও না, রোমেও না, চীনেও না। আসল প্রভুশক্তি ক্ষত্রিয় আর পুরোহিতেরা, বণিকেরা তাহাদের নিচে, তাহাদের সহযোগী, কিন্তু স্বশ্রেণীয় নয়। ক্রমে পরাজিত, বন্দী ও শোষিত দাসদের কাজ হইল এই তিন শক্তির সেবা, অর্থাৎ সকলের জন্য পরিশ্রম ও খাদ্য উৎপাদন। আর সমাজ শীর্ষে প্রভুশক্তির কাজ হইল তাহা ভোগ করা, খাদ্যশক্তির কাজ পররাজ্য লুণ্ঠন, গোধন কাড়িয়া লওয়া ইত্যাদি। একদল পরিশ্রম করিবে, অন্য দল তাহার ফল ভোগ করিবে। সমাজের মধ্যখানে এই একটা দারুণ বৈষম্য ও বিরোধিতার সম্পর্ক এইরূপে আদিম সাম্যবাদ ভাঙিয়া সভ্য সমাজের যুগে পৌঁছাইতে স্থায়ী হইয়া উঠিল। শ্রেণী সংঘর্ষ। সভ্য জীবনের সময় আদিম সাম্যবাদের শেষ ও দাসপ্রথার প্রারম্ভ হইতে আজ পর্যন্ত আমাদের ইতিহাস এই শ্রেণী বৈষম্যের ইতিহাস, যেখানে একদল ক্ষমতাশালী পরিশ্রমভোগী বহু সংখ্যক শ্রমজীবীর শ্রমের উপরে জীবনযাপন করে। আমাদের পরিচিত সভ্যতার বুনিয়াদ এই কঠিন সত্যের উপর স্থাপিত। একথা যাহারা সভ্যতায় সমাজে শ্রেণীবিলোপ বা সাম্যবাদ মানেন না, তাহারাও স্বীকার করিয়া ফেলেন। রবীন্দ্রনাথের ভাষাতেও এই ঐতিহাসিক সিদ্ধান্তটি এইরূপে বলিতে পারি: মানুষের সভ্যতায় একদল অখ্যাত লোক থাকে, তাহাদের সংখ্যা বেশি, তারাই বাহন, তাহাদের মানুষ হবার সময় নেই। দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত, তারা সভ্যতার পিলসুজ। মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে, তাহার উপরের সবাই আলো পায়, তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। রাষ্ট্রের স্বরূপ। সভ্য সমাজ, শাসক শ্রেণী ও রাষ্ট্রের জন্ম সম্ভাবনা অবশ্য হইয়াছিল কৃষির আরম্ভ হইতেই। নব্য প্রস্তর যুগ ছাড়াইয়া তাম্রযুগে পৌঁছিতে পৌঁছিতে সে সম্ভাবনা সুনিশ্চিত হইয়া উঠিয়াছিল, তাহাও আমরা দেখিয়াছি। কৃষিপ্রধান গ্রাম ও জনপদগুলিতে শ্রমবিভাগের দ্বারা দ্রব্য উৎপাদন এবং উৎপন্ন দ্রব্যের বিনিময় আরম্ভ হইলে সভ্যতার যুগ আসিতে থাকে।
যতই এই সভ্য সমাজ গড়িয়া উঠিতে লাগিল, ধন বৈষম্য শ্রেণীভেদ ততই পাকা হইতে লাগিল। শাসক ও শাসিত শ্রেণী স্পষ্টরূপে দেখা দিল, অর্থাৎ রাষ্ট্র নামক শাসনযন্ত্রটির উন্মেষ হইতে লাগিল। বলা বাহুল্য, শ্রেণীভেদের ফলে শ্রেণী বৈষম্য বজায় রাখিবার জন্যই রাষ্ট্রের উদ্ভব। শাসক শ্রেণীর প্রবর্তিত সম্পত্তি ব্যবস্থা বজায় রাখাই উহার প্রধান ও মূল কাজ। মূলগত হিংসার উপরই রাষ্ট্রের ভিত্তি। সেই উদ্দেশ্যানুযায়ী আবার রাষ্ট্রেরও রূপ প্রয়োজনানুসারে পরিবর্তিত হয়। রাজতন্ত্র, অভিজাততন্ত্র, সাধারণতন্ত্র এইরূপ নানা তন্ত্রে শাসক শ্রেণী নিজ নিজ শ্রেণী স্বার্থই সিদ্ধ করে। কিন্তু যদি শ্রেণীভেদ দূর করিয়া শ্রেণীহীন সমাজ গঠিত হয়, তাহা হইলে সমাজে শাসক ও শাসিত থাকিবে না। তাহা হইলে দমনমূলক হিংসামূলক এই পীড়নযন্ত্রেরও প্রয়োজন ফুরাইবে। তখন সেই সাম্যবাদী সমাজ পরিচালনা করিবে তাহার উৎপাদক জনগণ সমাজের প্রয়োজনানুরূপ পরিকল্পনা প্রণয়ন করিয়া, উৎপাদন বণ্টন প্রভৃতি সংস্থার সমবেত পরিচালক মণ্ডলীর দ্বারা। সভ্য সমাজ ও যুগ বিভাগ। সভ্য সমাজের প্রথম উন্মেষ হয় প্রধানত আফ্রিকা ও এশিয়ার বিশাল নদীগুলোতে। দক্ষিণ ইউরোপের উচ্চতর বর্বর জীবন এই স্তরে উন্নীত হইবার সুযোগ তখন পায় নাই। কিন্তু উত্তর চীনের হুয়াংহো উপত্যকায় সম্ভবত সেখানকার মঙ্গোল জাতীয় মানুষরাও এই সভ্য সমাজের স্তরে উত্তীর্ণ হইয়াছিল। তবে সমাজ বিকাশ পৃথিবীর সর্বত্র সমান গতিতে সমছন্দে হয় না। কেহ আগাইয়া যায়, কখনো কেহ পিছাইয়া পড়ে। নব্যপ্রস্তর যুগের শেষ ধাপ হইতে যাহারা তাম্রযুগে অগ্রসর হইয়া গেল, তাহাদের প্রধান কেন্দ্রগুলি আফ্রিকার মিশর হইতে নিকট প্রাচ্যের পূর্ব উত্তর ইরান ও তুর্কিস্তান এবং সিন্ধু ও উত্তর পাঞ্জাবের মধ্যে এবং দূর প্রাচ্যে চীনে অবস্থিত ছিল, তাহা আমরা দেখিয়াছি। এইসব অঞ্চলের নদীর উর্বর উপকূলের বন্যার জল, পলিমাটি, নাতিশীতল আবহাওয়া কৃষির অনুকূল। সেচ ব্যবস্থায় তাহা আরও উর্বর হইল। ইহারই মধ্যে মিশরের নীল নদের ধারে ইরাকের ইউফ্রেটিস ও তাইগ্রিসের তীরে তীরে দেখা দিল প্রথম সভ্য সমাজ প্রায় 7,000 বৎসর পূর্বে। এই অংশের বিষয়ে পাশ্চাত্য পণ্ডিতেরা বেশি গবেষণা করিয়াছেন। তাহাদের মতে সম্ভবত ইরাকের এই দোয়াবে সভ্যতার সর্বপ্রথম বিকাশ ঘটে। বাইবেলে সে দেশের নাম সিনার। সেখানে দক্ষিণে সমুদ্রের কাছাকাছি বাস ছিল সুমের জাতির, আর উত্তরে বাস ছিল আরব হইতে আগত সেম গোষ্ঠীর আক্কাদ জাতির। বলা হয় ইহারাই প্রাচীনতম সভ্য সমাজের পত্তন করে। মিশরের প্রাচীন সভ্যতাই প্রায় ইহাদের সমসাময়িক। একটু পরেই প্রায় খ্রিস্টপূর্ব 2500 সিন্ধু নদের তীরে ইহার অনুরূপ সভ্যতার সন্ধান পাই মোহেনজোদাড়োতে ও হরপ্পায়। প্রায় তখনই সে সময় প্রায় তেমনি সময়ে চীনের হোয়াংহো ও ইয়াংশিকিয়াং নদী দুইটির তীরেও দেখি এক স্বতন্ত্র সভ্যতা বিকাশ লাভ করিতেছে। অবশ্য স্থান কাল অনুযায়ী প্রত্যেক কেন্দ্রেই উপকরণ, উৎপাদন ও রীতিনীতির রকমফের থাকিবার কথা, তাহা ছিল। কিন্তু মোটামুটি এই সভ্য সমাজের রূপে একটা মিলও পাওয়া যায়। কয়েকটা সাধারণ লক্ষণও দেখি। ইহাদের সকলে সেচ ব্যবস্থায় ও হলকর্ষণে, ইহাদের পৌর জীবনে ও ইট পাথরের বাসগৃহে, সমাজের কারিগর, মিস্ত্রি, পুরোহিত, রাজা প্রভৃতির প্রতিষ্ঠায়, ধাতুবিদ্যা ও মৃৎপাত্রের উন্নতিতে, জিনিসপত্রের বিনিময়, আমদানি রপ্তানি ও তুলাদণ্ডের প্রচলনে, পালের নৌকা ও চক্রচালিত রথের ব্যবস্থায় এবং সিলমোহর ও লিপির উদ্ভাবনায়, এই সকলে দেখি সভ্যতার সেই প্রারম্ভকালের রূপ। এই আফ্রিকা এশিয়ার মধ্যস্থ প্রাচীনতম সভ্য সমাজেরই সাধারণ নাম পণ্ডিতেরা দিয়েছে এশিয়াটিক সমাজ। আবারও বলি, এই আফ্রিকা এশিয়ার মধ্যস্থ প্রাচীনতম সভ্য সমাজের সাধারণ নাম পণ্ডিতেরা দিয়াছে এশিয়াটিক সমাজ। তাম্রযুগ পেছনে ফেলিয়া এশিয়াটিক সমাজ ব্রোঞ্জের যুগ আরম্ভ করে খ্রিস্টপূর্ব 3000 হইতে খ্রিস্টপূর্ব 1500 পর্যন্ত উহার প্রসার কাল। তাহার পরে সে নাগাল পাইল লৌহ যুগের। মনে হয় সর্বাগ্রে আর্মানিয়ার প্রাচীন মিতন্নি দেশে কোনো এক অখ্যাত আর্যভাষী শাখালোহার আবিষ্কার করে খ্রিস্টপূর্ব 1000 শতাব্দীর দিকে। সঙ্গে সঙ্গে উপকরণ বস্তুর ও উৎপাদন প্রথারও দ্রুত পরিবর্তন হইল, কিন্তু ব্রোঞ্জ যুগের পূর্বেই সভ্য সমাজ আরম্ভ হইয়াছে। ইতিহাসে তখন হইতে উহার সুসংবদ্ধ লিখিত কাহিনী মিলে। তাই সভ্য সমাজের আরম্ভ হইতে আর উপকরণ দিয়া যুগ বিভাগের প্রয়োজন থাকে না। কেহ কেহ ভাগ করেন তাহা সুমের, মিশর প্রভৃতি দেশ বা জাতির নাম দিয়া, কিন্তু সমাজ বৈজ্ঞানিক যুগ বিভাগ করেন উৎপাদন প্রথার বিপ্লব বিবর্তন অনুযায়ী। তাই সেই আদিম মানুষ্য সমাজ হইতে আজ পর্যন্ত জীবিকা উৎপাদনের পদ্ধতি অনুযায়ী মানুষের ইতিহাসে 5টি প্রধান যুগ দেখিতে পাওয়া যায়। আদিম সাম্যতন্ত্রের যুগ। প্রধানত সভ্য জীবনের উদ্ভবের পূর্বেই প্রায় উহার অবসান হইয়াছে। নিষাদ জীবন ও বর্বর জীবনেই উহা সীমাবদ্ধ ছিল। ইহার শেষে এশিয়াটিক সমাজে উদ্ভূত হয় এক ধরনের প্রাচীন সামন্ততন্ত্র, আর ভূমধ্যমণ্ডলে উদ্ভূত হয় দাসপ্রথার যুগ। দাসদের উৎপাদনই তখন মুখ্যত সমাজ চলিত।
গ্রিস ও রোমের সভ্য সমাজের বুনিয়াদ ছিল মোটের উপর এইরূপ দাস প্রথা। অবশ্য ইহার রকম ফের আছে। ইহা আর ভারতীয় প্রাচীন সমাজে এরূপ দাস প্রথা উৎপাদনের মুখ্য ব্যবস্থা ছিল না বলিয়াই মনে হয়। সামন্ততন্ত্রের যুগ, ইহারই অন্য নাম বলা হয় ক্ষুদ্র কৃষক ইহারই অন্য নাম বলা হয় ক্ষুদ্র কৃষকতন্ত্র ও ক্ষুদ্র বণিকতন্ত্রের যুগ। এরূপ উৎপাদন ব্যবস্থা উহার মুখ্য বৈশিষ্ট্য। পুঁজিতন্ত্রের যুগ, যন্ত্রশিল্পের সঙ্গে ইহার প্রারম্ভ ও প্রসার। পুঁজিদারের মুনাফার জন্য মজুরের দ্বারা পণ্য উৎপাদন ইহার প্রধান বৈশিষ্ট্য। সমাজতন্ত্রের যুগ, কলকারখানা ও জমি প্রভৃতি উৎপাদন যন্ত্রসমূহ এই প্রথায় সমাজের ও সর্বসাধারণের সম্পত্তি। উহা পুঁজিবাদের বা পুঁজিদারের মুনাফা যোগানের হাতিয়ার নয়। এশিয়াটিক সমাজ, পশ্চিম এশিয়া। সমাজবৈজ্ঞানিকেরা এই যুগ বিভাগ মোটামুটি সত্য হইলেও যে কোনো সভ্য সমাজকে যেমন করিয়া হোক এই ছকে ফেলিয়া দিতে গেলে তাহা বৈজ্ঞানিক কাজ হইবে না। তাই কি দাসতান্ত্রিক উৎপাদন কি সামন্ততান্ত্রিক উৎপাদন, উহারও নানা দেশে নানা পর্যায়ে রকমফের আছে। বিশেষত মধ্যযুগ পর্যন্ত যানবাহন যোগে ও আদান প্রদানের সূত্রে সভ্যতার কেন্দ্রে কেন্দ্রে যোগাযোগ একালের মতো এত ঘনিষ্ঠ ছিল না। নানারূপ বৈচিত্র্য ও পার্থক্য সেই সময়ে একই স্তরের সভ্যতারও বিভিন্ন কেন্দ্রে সুস্পষ্ট থাকাই স্বাভাবিক। পুঁজিতন্ত্রের যুগ হইতে ঘনিষ্ঠ যোগাযোগের ফলে সেই স্থানীয় পার্থক্যের মাত্রা কমিতে থাকে। দ্বিতীয়ত, সমাজ বৈজ্ঞানিকগণ প্রধানত ইউরোপীয় মণ্ডলের ইতিহাস বিশ্লেষণ করিতে গিয়া আদিম সাম্যবাদের পরেই গ্রীস রোমের দাসতান্ত্রিক উৎপাদন হইতে ইতিহাস গণনা আরম্ভ করিয়াছেন। ইহার মধ্যখানে সভ্যতার প্রথম প্রারম্ভ হয় সুমের, আক্কাদ, প্রাচীন মিশর, সিন্ধু উপত্যকা ও উত্তর চীনে। তাহারা নিকট প্রাচ্যের সেই সভ্য সমাজের নাম দিয়াছেন এশিয়াটিক সমাজ। কিন্তু এই সমাজকে ঠিক দাসতন্ত্রী সমাজ বলা সম্ভব নয়, বরং উহাকে এক ধরনের প্রাচীন সামন্ত প্রথা বলাই শ্রেয়। মধ্যযুগের ইউরোপের ফিউডাল সমাজের মোটামুটি খ্রিস্টাব্দের 1000 থেকে 1500 পর্যন্ত সঙ্গে এশিয়ার এই প্রাচীন সামন্ত সমাজের কিছু পার্থক্য থাকিলেও মিলও অনেক। এশিয়াটিক সমাজের মোটামুটি রূপটা কি, তাহার আভাস আমরা গ্রহণ করিয়াছি তাহার উৎপাদনের ধাতব উপকরণের তাম্র, ব্রোঞ্জ, উহা টিন ও তামার মিশাল ধাতু যেমন দস্তা, লৌহ ব্যবহার হইতে ও তাহার সভ্য জীবনযাত্রার পরিচয় হইতে। একটা বড় কথা, এই সভ্যতা পৌর সভ্যতা। এরেক, এরিদু, লাগাস এবং উর প্রভৃতি উহার কেন্দ্রগুলি জনসংখ্যায় ও আয়তনে গ্রাম নয়, রীতিমতো নগর। গ্রাম জনপদের যুগ এই সভ্যতা কাটাইয়া উঠিয়াছে, তাই ইউরোপীয় ভাষায় ইহা সিভিলাইজেশন। গোড়ায় এ সমাজের কল্পিত কর্তা ছিলেন পুরাধিষ্ঠাতা দেবদেবী, পুরবাসী সকলে যেন তাহার পরিবারভুক্ত, তাই মন্দিরই তখন ছিল জীবন কেন্দ্র। কিন্তু দেবতার মুখপাত্র হইতেন মানুষ, তিনি প্রধান, আর তিনি হইতেন প্রভু। খ্রিস্টপূর্ব 3000 অব্দের কাল হইতে ইহাদের লিপিচিত্রের নানা বিষয়ে পাঠোদ্ধার হইয়াছে, অর্থাৎ লিখিত ইতিহাস পাওয়া যায়। বিশেষ করিয়া লাগাসের বাউদেবীর জমিজমার হিসাবপত্রই বেশি পাই। খ্রিস্টপূর্ব 2700 অব্দের দিকে দেখা যায় সুমের ও আক্কাদে খণ্ড খণ্ড পৌর রাজ্য ছিল। উহার স্থানীয় প্রধান বা রাজাও ছিল। ইহাদের নাম ইশাক্কু। ইহারা একাধারে এসব জমিদার ও পুরোহিতদের নেতা। ইশাক্কু ছাড়া পুরোহিত তন্ত্র ছিল প্রবল। চাষীদের নিকট হইতে ইশাক্কু রাজস্বরূপে শস্যের সপ্তমাংশ আদায় করিত, আর রাজ্যের বাঁধ, খাল, মন্দির, প্রাসাদ নির্মাণ করিতে চাষীদের বেগার খাটাইত। এই আদায় উসুল করিবার জন্য ও বেগার খাটাইবার জন্য নিয়োগ করিত এক ধরনের কর্মচারী, হয়তো কর্মচারীরা বেতনভুক্ত। ইহা ছাড়া হিসাবপত্রের জন্য, অঙ্ক ও লিপিচিত্রে দেখা যায়, ও লিখিবার জন্য কেরানিও ছিল। আর মন্দিরের ও প্রাসাদের সঙ্গে থাকিত তাহাদের আশ্রিত কারিগর, হয়তো মধ্যযুগের ইউরোপের কারিগরদের মতোই। অবশ্য সমাজে দাসও ছিল, তাহারা প্রধানত গৃহকর্ম করিত। তবে প্রভুদের জমি চাষ করিবার জন্য প্রভু যাহাদের কাজে লাগাইত, তাহারাও ছিল দাসের সামিল। কিন্তু সমাজের প্রধান গঠন প্রভুদাসের সম্পর্কের উপরেই স্থাপিত হইয়াছিল, এই কথা বলা চলে না। প্রয়োজনাতিরিক্ত জিনিসপত্রের অবশ্য ব্যবসা বাণিজ্যের সূত্রে বিনিময় হইত, তাই ব্যবসায়ী বণিক শ্রেণীরাও এইসব দেশে উদ্ভব হয়। কিন্তু বিক্রয়ের জন্য পণ্য প্রস্তুত করা তখনও সাধারণ নিয়ম হইয়া উঠে নাই। আর এই বণিকেরাও ছিল প্রভুশ্রেণীর আশ্রিত ও শোষিত। ব্যবসায়ের লভ্যাংশ প্রধানত প্রভুরাই ভোগ করিত। এই সমাজ ব্যবস্থাকে রাজস্বভোগী রাষ্ট্র বলা হয়, কিন্তু ইহাকে সামন্ত তাবেদারি ভ্যাসালেজ ব্যবস্থা বলাই বোধ হয় আরো বেশি শ্রেয়।
তবে এই ব্যবস্থার একটা বৈশিষ্ট্য হলো স্থানত্ব। দেবতা বা দেবতার প্রতিনিধি রূপে রাজা ও পুরোহিত মিলিয়া এই শাসন শাসিতের সমাজকে অচলায়তন করিয়া তোলে। তাই সুমের ও অক্কাদের নানা শ্রেণী সংঘর্ষের মধ্যেও সহস্র সহস্র বৎসরে এই কাঠামো বিশেষ পরিবর্তিত হয় নাই। ছোট ছোট রাজ্য ভাঙিয়া যখন সুমের আক্কাদে সারুকিন বা সারগোন নামক একজন নেতা সম্রাট হইয়া বসিলেন, তখনও আসলে সমাজ রূপান্তরিত হইল না। ইহার পরে কত সাম্রাজ্যের উত্থান পতন ঘটিল, কিন্তু তাহাতে কি? কত সম্রাটের কত কীর্তিকলাপ, জয় পরাজয়, সুমেরের পৌর সভ্যতা প্রসারিত ও গৌরবান্বিত হইল। পশ্চিমে মিশর ও পূর্বে সিন্ধু উপত্যকা পর্যন্ত এই সভ্যতার আদান প্রদান চলিল। সিন্ধু উপত্যকার শিলমোহর, মৃৎপত্রাদির চিহ্ন এই কালের খ্রিস্টপূর্ব 2600 থেকে 2100 সুমের নগরীতে পাওয়া যায়। তারপর খ্রিস্টপূর্ব 2000 অব্দের কাছাকাছি ব্যাবিলন নগরীর প্রধানরা এই সুমের সাম্রাজ্য আয়ত্ত করিল। এই অঞ্চলের নাম হইল তখন ব্যাবিলনিয়া। আর আরো হাজারখানেক বৎসর পরে উত্তরের পাহাড় হইতে দুর্ধর্ষ অসিরীয় রাজারা লৌহাশ্রেয় সৈন্যবলে বিজয়ী হইয়া এই অঞ্চলের সম্রাট হইয়া বসিল। পারস্য হইতে মিশর পর্যন্ত ছিল তাহাদের সাম্রাজ্য বিস্তৃত। 102 বৎসর পরে আর একবার স্বাধীন ব্যাবিলনিয়া শতখানেক বৎসর ব্যাপী নতুন সাম্রাজ্য পত্তন করিল। ইহার নাম কালডিয়া সাম্রাজ্য। আর তাহার পরে আসিল ইরানী আর্য গোষ্ঠীর কাইরুসের প্রতিষ্ঠিত পারস্য সাম্রাজ্য। খ্রিস্টপূর্ব 330 অব্দে এই পারস্য সাম্রাজ্য গ্রিক সম্রাট আলেকজান্ডার অধিকার করেন। প্রাচীন এশিয়াটিক সমাজের প্রধান প্রধান কেন্দ্র তখন ভাঙিয়া গেল, কিন্তু এই 4000 বৎসরে এত রাজরাজড়ার পরিবর্তনে সেই এশিয়াটিক সমাজের মৌলিক কোন রূপান্তর ঘটিয়াছে তাহা বলা যায় না। প্রকাণ্ড প্রকাণ্ড মন্দির, প্রাসাদ, পূর্তবিদ্যার উন্নতি, সময়ের হিসাব, 12 মাসে বৎসর, 7 দিনে সপ্তাহ, 12 ঘণ্টায় দিনের পরিমাপ, গ্রহ নক্ষত্রের জ্ঞান, অঙ্ক হিসাব আর লিপিচিত্রের পরিবর্তে ফিনিশিয়ায় উদ্ভাবিত আক্ষরিক লিপির প্রচলন পরবর্তী অন্যান্য সভ্যতা সুমেরের এইসব কীর্তি বিস্তৃত হয় নাই। কিন্তু পূর্বাপর সেই দুর্বল হইলে ছোট রাজারা সম্রাটকে বিব্রত করিত বা পরস্পরের যুদ্ধ বিগ্রহে মাতিত, জনগণকে উৎপীড়ন করিত। আর সম্রাট সবল হইলে শোষণ কেন্দ্রীভূত হইত। পুরোহিত, মালিক ও বণিকদের স্বার্থকে তিনি নিজের আশ্রয় সুদৃঢ় করিয়া তুলিতেন। কোনো সময়েই কিন্তু উৎপাদন ব্যবস্থার কোনো প্রকৃত পরিবর্তন হয় নাই, শোষণ প্রথার কোনো ইতর বিশেষ ঘটে নাই। সুমেরের সমসাময়িক ছিল মিশর, আর সুমেরের অপেক্ষা সামান্য কনিষ্ঠ হইলেও তাহার সমজাতীয় সভ্যতা ছিল মোহেনজোদাড়ো, হরপ্পার সভ্যতাও পরে দ্রষ্টব্য। ভারতীয় সংস্কৃতির ধারা আদি পর্ব, উহাতে হরপ্পাদির উল্লেখ করা হইল। মিশরীয় সমাজের সাধারণ পরিচয়ও মনে রাখা প্রয়োজন। মিশর মিশরের কীর্তিকাহিনী কিন্তু সুমেরের অপেক্ষাও বেশি বিস্ময়াবহ। তথাপি প্রাচীন মিশরের সামাজিক ব্যবস্থা ও ইতিহাস আসলে এই এশিয়াটিক সমাজেরই একটা রকম ফের। উহা সুমেরের সমসাময়িক ও সমতুল্য। 1000 শতক বৎসর পূর্বে মিশরের সভ্যতার উন্মেষ হইতে থাকে নীলনদের তীরস্থিত ফাইউম, মেরিমেদি প্রভৃতি কেন্দ্রে। তখনও বর্বর জীবন শেষ হয় নাই। সভ্য জন সমাজের প্রারম্ভকালে ছোট ছোট খণ্ড রাজ্য সেখানেও ছিল। জীবনযাত্রার দিক হইতে তবু এখানে বিশেষ লক্ষিত হয় দুইটি জিনিস: টোটেমিক জীবন, অর্থাৎ আদিপুরুষের বা আদিমাতার ধারণা, তাহার নামে গোত্র বিভাগ, এক একটি কেন্দ্র বা শহর ছিল এইরূপ গোত্রের বাসভূমি, সেই আদিমাতা বা আদিপুরুষ, তাই সেখানে আদিদেব হয়। প্রাচীন মিশরও প্রায় দেবতার দেশ হইয়া ওঠে, অর্থাৎ দেশ হইয়া ওঠে কখনো দেবতার বংশধর পুরোহিত রাজার, কখনো বা রাজবিরোধী দেবতার প্রতিনিধি পুরোহিততন্ত্রের। দ্বিতীয়ত, অমরত্বের স্বাভাবিক কামনায় সব রক্ষা অন্যত্র বহুদিন হইতে চলিতেছিল, কিন্তু সব সমাধি মিশরে এক বিরাট ব্যাপারে পরিণত হয়। মমি রূপে দেহ সংরক্ষণের বিদ্যার তাই একদিকে উন্নয়ন চলিত, অন্যদিকে পিরামিডের মধ্যে রাজরাজড়ার প্রত্যেকের ভোগ আড়ম্বরের অশেষ উপকরণ সমূহ সঞ্চিত হইতেছিল। পরকালের দেহযাত্রার জন্যই যেন ইহকালের সমস্ত আয়োজন। মিশরীরা তাই ইহসর্বস্ব নয়, অথচ দেহসর্বস্ব নিশ্চয়, তাই মিশর পিরামিডের দেশ। অবশ্য সাহিত্য, কবিতা, পৌরাণিক গল্প, সমাধি মন্দিরের স্থাপত্য, চিত্রকলা, মূর্তিশিল্প, ভাস্কর্য আর নানা তৈজসপত্র দেশ বিদেশের বাণিজ্যের সাক্ষ্য। প্যালেস্টাইন হইতে আনিত তাম্র, নবিয়ার স্বর্ণ, লেবাননের দেবদারু কাষ্ঠ, আফগানিস্তানের লেপাজ লেজুলি প্রস্তর,
ইজিয়ান মণ্ডলের মর্মর প্রস্তর সভ্যতার এইসব অজস্র সম্পদ ব্যবহারের জন্য প্রাচীন মিশরের স্থান ইতিহাসে অতুলনীয়। মিশরের ঐতিহাসিক কাহিনী ও সম্রাট গোষ্ঠীর পরম্পরাও মোটামুটি জানা গিয়াছে। গোটা 40 ক্ষুদ্র রাজ্য ভাঙিয়া প্রথম উদিত হয় উত্তরে ও দক্ষিণে একটি রাজ্য। তাহার পর খ্রিস্টপূর্ব 3000 অব্দের কাছাকাছি মিশর এক রাজ্যে পরিণত হয়। সম্রাট মেনেস এই রাজবংশের প্রতিষ্ঠাতা। প্রথম ও দ্বিতীয় রাজবংশ জুড়িয়া খ্রিস্টপূর্ব 3188 হইতে 2815 চলে মিশরের প্রাচীন যুগ। তারপর উত্থান পতনে 11টি রাজবংশের কথা আছে। এই রাজাদের উপাধিতে আমরা জানি ফেরো বা ফেরাও। পুরোহিত ও প্রধানরা তবু কম ক্ষমতাবান ছিলেন না। সেই সব বিত্তবানদের শোষণেরও সীমা ছিল না। রাজস্ব যোগানো, বেগার খাটা, এই ছিল সাধারণের ভাগ্যলিপি। চাবুকের জোরে খাজনা আদায় হয়, দুর্ভিক্ষে আগাছা খাইয়া চাষিরা বাঁচে, এইরূপ বহু চিত্রে এই অবস্থার প্রমাণ মিশরীরাই রাখিয়া গিয়াছে। ইহার উপরেও ছিল রাজার শোষণ পীড়ন করিয়া রাজস্ব আদায় করা, আর পিরামিডের মতো কীর্তি নির্মাণের জন্য চাবুক মারিয়া বেগার আদায় করা। কিন্তু মিশরীয়দের চোখে এই রাজারা দেবতার বংশধর, কেহ কেহ বা স্বয়ং দেবতাও। কাজেই তাহাদের ইচ্ছা অমান্য করিবার কথা ভাবাও সাধারণের পক্ষে সহজ ছিল না। তবু বারে বারে মিশরে প্রজা বিদ্রোহ হইয়াছে। রাজশক্তি ও পুরোহিততন্ত্র ও বিত্তবানেরা মিলিয়া সেই সব বিদ্রোহ দমন করিত। প্রজাদের অসন্তোষ অবলম্বন করিয়াই খ্রিস্টপূর্ব 500 বৎসর পূর্বে থিবসের সামন্তরা ফেরো হইয়া বসে। আবার 700 বৎসর পূর্বে এক প্রজা বিদ্রোহে তাহারা সাময়িকভাবে ক্ষমতা হারায়। মিশর তখন প্রকাণ্ড কেন্দ্রীভূত সামরিক সাম্রাজ্য হইয়া উঠে। ভাড়াটে সৈন্য থাকিত শান্তি রক্ষার জন্য। অন্য দেশ লুণ্ঠন করিয়া ধনরত্ন আহরণ করিত এই সম্রাটরা। পরকালের জন্য তাহা জমাইত পিরামিডে। শোষিত প্রজাদের অসন্তোষ কাজে লাগাইয়া শেষ দিকে পুরোহিততন্ত্র তাহারাও সামন্তদেরই সগোত্র ফেরাওদের খর্ব করিয়া ফেলিয়াছিল। উহার কিছুকাল পরে এশিয়াস্থিত অসিরীয়রা মিশর জয় করে। তারপরে পারস্য সাম্রাজ্যের প্রভাব প্রতিপত্তির দিন। আর শেষে আসিলেন গ্রিক আলেকজান্ডার 332 খ্রিস্টপূর্ব। ইজিয়ান মণ্ডল একদিকে সুমের ও সিন্ধু তীরবর্তী ভারতবর্ষ, অন্যদিকে মিশর। গ্রিক বিজয়ের ফলে এই বিস্তৃত এশিয়াটিক সমাজের শেষ দিককার কীর্তিকলাপ ও উদ্ভাবনা ও আবিষ্কার প্রভৃতি সভ্যতার দানকে অবলম্বন করিয়া প্রাচীন পাশ্চাত্য জগৎ তাহার সভ্যতা গঠনের সুযোগ লাভ করে। অবশ্য ইহা জানা কথা, গ্রীস দেশের মূল সভ্যতা বুনিয়াদস্বরূপ পাইয়াছিল ভূমধ্য সাগরের উপকূলস্থ উচ্চতর বর্বর জীবনের কেন্দ্রগুলিকে। সেখানেও সভ্য সমাজের পৌর সভ্যতারূপে ক্রিটে, এশিয়া মাইনরে, ট্রয় প্রভৃতি স্থলে ও সমুদ্র তীরবর্তী ও অন্যান্য শহরে জনপদে সভ্যতার এই পথেই ধীরে ধীরে অগ্রসর হইতে চাহিতেছিল। তাম্রযুগ ও ব্রোঞ্জ যুগের মধ্য দিয়া খ্রিস্টপূর্ব 3000 থেকে 1200 সেই গ্রিক দেশের প্রাচীনতর মানুষদের জীবিকার অন্যতম প্রধান আশ্রয় ছিল পশুপালন, ব্যবসা বাণিজ্য, কারিগরি বিদ্যা। কারণ গ্রিসের অনুর্বর ভূমি কৃষিকার্যের অনুকূল ছিল না। মাইনস, ক্রিট দ্বীপের পর্ব হইতে মাইকেনি নিজ গ্রিসের পর্ব পর্যন্ত, খ্রিস্টপূর্ব 2000 হইতে খ্রিস্টপূর্ব 1200 পর্যন্ত ইজিয়ান মণ্ডলের এই সভ্যতায় রাজরাজরা আছে, মন্দির আছে, বিশেষত মাইনসে যুদ্ধবিগ্রহ আছে, যোদ্ধৃ শ্রেণীও আছে। ভাড়াটে সৈনিক নয়, বরং সামন্ত অধিনায়কের মতো মাইকেনির রাজার বশ্যতা স্বীকার করা। কিন্তু এশিয়াটিক সমাজের মতো কৃষি নির্ভরতা ও সামন্ততন্ত্র বেশি বিকশিত হইবার পূর্বেই আর্যভাষী অসভ্য হেলেনিক বা গ্রিক জাতির আক্রমণে ইজিয়ানের এই প্রাচীনতর প্রাক আর্য সমাজ খ্রিস্টপূর্ব 1200 থেকে 700 এর মধ্যে ভাঙিয়া পড়িল। আর আর্যভাষী হেলেনিকরা তখন সমাজ গড়িল দাস প্রথাকে প্রধান অবলম্বন করিয়া। এই আর্যভাষী হেলেনিকরাই ইউরোপীয় ইতিহাসে গ্রিক বলিয়া পরিচিত। দাস প্রথার যুগ সেই প্রায় বর্বর জীবন হইতে মনুষ্য সমাজের যে দাস আছে তাহা সুবিদিত। ইহা যে এই যুগেও টিকিয়াছিল, 10 বৎসর পূর্বেও নেপালে দাসপ্রথা চলিতেছিল, তাহাও আমরা জানি। কিন্তু দাসদের পরিশ্রমী সমাজে উৎপাদন ও আর্থিক জীবন মুখ্যরূপে সংগঠিত করে গ্রিস ও রোমের সভ্য সমাজ। তাহার পূর্বে এশিয়াটিক সমাজেও এইরূপ সংগঠিত করে গ্রিস ও রোমের সভ্য সমাজ। তাহার পূর্বে এশিয়াটিক সমাজেও এইরূপ উৎপাদনের প্রাধান্য ছিল না। তাহার পরে ইউরোপের প্রাচীন বা মধ্যযুগেও আর ঠিক দাসপ্রথার প্রচলন রহে নাই। মধ্যযুগের সামন্ত সমাজে দাসপ্রথা পরিবর্তিত হইয়া ভূমিদাস প্রথার উদ্ভব হয়। দাস উৎপাদনের প্রধান দৃষ্টান্ত গ্রিস ও রোম। গ্রিস গ্রিসের গ্রিক জাতীয় বিজেতারা ছিল আর্য ভাষাভাষী, অর্ধবর্বর। একসময় তাহারাও সম্ভবত আদিম সাম্যতন্ত্রী সমাজের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ব্রোঞ্জ যুগের প্রাচীন মাইকেনীয় সভ্যতার বিরুদ্ধে যখন তাহারা জয়ী হইল, তখন দেখি যুদ্ধের প্রয়োজনেই গ্রিকদের মধ্যে দলপতির উদ্ভব হইয়াছে, ছোট বিত্তবানদের শ্রেণীভেদ হইয়াছে।
তাহাদেরই মধ্যে যে দলপতি সে আবার রাজা বলিয়া গণ্য হইতেছে, আর বিত্তবানরা মিলিয়া তাহার মন্ত্রিসভা বা মন্ত্রণা সভা বা পঞ্চায়েত গঠন করিতেছে। এই সবার হাতে প্রভূত ক্ষমতা। হোমারের উল্লেখিত বিজয়ী গ্রিকদের সমাজ অনেকটা এইরূপ শ্রেণীবিভক্ত সমাজ। এশিয়া মাইনরের এই উপকূলে ক্রমে গ্রিকদের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উপনিবেশ গড়িয়া ওঠে, তাহাদের সমবেত নাম আইওনিয়া। সংস্কৃত জবন কথাটির উৎপত্তি এই শব্দটি হইতে। জবন নামে সাধারণভাবে পূর্বে গ্রিকদেরই বুঝাইত। হোমারের যুগে গ্রিক সমাজে দাসদাসী আছে বটে, তবুও গ্রিক সমাজে দাসপ্রথা ঠিকমতো গড়িয়া উঠিতে আরও 105 বৎসর সময় লাগে। তাহার পূর্বে লৌহ উপাদানের ব্যবহার সুপ্রচলিত হইয়াছে, আর সেই পরাজিত মাইকেনীয় সভ্যতারও কিছু কিছু দান গ্রিক সমাজ আত্মসাৎ করিয়া লইয়াছে, যেমন ফিনিশিয়ার উদ্ভাবিত বর্ণমালা ও লিপি পদ্ধতি, মাইনস মাইকেনিয়ায় নৌবিদ্যা ও বাণিজ্য বৃত্তি এবং মুদ্রা প্রচলন, আঙ্গুর ও জলপাইয়ের চাষ, জ্যামিতিক ক্ষেত্রে নির্মাণ পদ্ধতি ইত্যাদি। কিন্তু গ্রীসের ভূমি অনুর্বর, তাই পশুপালন এই গ্রিকদের একটা প্রধান জীবিকাোপায় হইয়া রহে। প্রধানত এক একটি শহরকে কেন্দ্র করিয়া গড়িয়া উঠিতে থাকে একটি পলিস বা পুরো রাষ্ট্র। পশুপালনের সঙ্গে আরম্ভ হয় ওই অঞ্চলে তাম্র, রৌপ্য প্রভৃতি খনিজ ধাতুর উত্তোলন, ধাতব যন্ত্রাদি নির্মাণ। এইসব জিনিসের বিনিময়ে বিদেশ হইতে শস্য, মাছ প্রভৃতি আমদানি করা গ্রিক ব্যবসায়ীদের কাজ হইয়া ওঠে। ক্রমে লেনদেনের ব্যবসায় লগ্নি কারবারও যথেষ্ট বৃদ্ধি পায়। তাহা ছাড়া সমুদ্রে অভিযান ও লুণ্ঠন, আর সমুদ্রের উপকূলে উপনিবেশ স্থাপনও চলে। আর আঙুরের মধ্য, জলপাইয়ের তেল, বাসনপত্র, ধাতু নির্মিত হাতিয়ার প্রভৃতি নির্মাণের কাজে মজুর কারিগরেরও দিনের পর দিন বেশি প্রয়োজন হইল। এশিয়াটিক সমাজের ব্যবসায়ী ও কারিগর ছিল মন্দির পুরোহিতের আশ্রিত ভূসম্পত্তির অধিকারীদের অনুগত শ্রেণী মাত্র। কিন্তু অনুর্বর গ্রিসে ভূসম্পত্তির অধিকারীদের এত অর্থ ও বিত্ত ছিল না। গ্রিসে মালিক বণিকেরা ও বৃত্তিজীবীরাও তাই যথেষ্ট প্রভাবশালী হইবার সুযোগ পাইল। মালিকদের ব্যবসায় ও কারখানায় কৃতদাসের দ্বারা উৎপাদন ক্রমশ বিস্তার লাভ করে। তবু গ্রিসের সভ্যতার প্রথম দিকে এই বণিক ও শিল্প মালিকের দ্বারা উৎপাদন উদ্যোগে দাসদের নিয়োগ তত বেশি হয় নাই। তাহার পূর্বেই গ্রিক সমাজের শ্রেণীদ্বন্দ্ব দেখা দেয়। মালিক ও অভিজাত বর্গ ও বঞ্চিতদের দমনার্থে যথারীতি রাষ্ট্রশক্তি প্রয়োগ করে। রাষ্ট্র হইতে রাজাকে অপসারিত করিয়া অভিজাত শ্রেণী রাজ্যভার গ্রহণ করে। তখন একদিকে অভিজাত বর্গ, অন্যদিকে ডিমোস বা জনসাধারণ, এই দুই শ্রেণীর সংগ্রামের শেষে এথেন্সে জনসাধারণ জয়ী হইল। তাহারা ডেমোক্রেসি বা সাধারণের রাষ্ট্র প্রতিষ্ঠা করিল, আর স্পার্টায় জয়ী হইল যোদ্ধাবর্গ। তাহারা প্রতিষ্ঠিত করিল একরূপ খাত্র শাসন। ক্রমে প্রগতিশীল এথেন্স ব্যবসা বাণিজ্য ও নৌবলে প্রবল হয়। তাহার বাণিজ্য ও সাম্রাজ্য সমস্ত ইজিয়ান উপকূলে ছড়াইয়া পড়ে। প্রতিক্রিয়াশীল স্পার্টাও অস্ত্রশক্তিতে পেলোপোনেসিয়া অঞ্চলে সকলকে পরাজিত করিয়া অপ্রতিদ্বন্দ্বী হইয়া উঠে। এই দুই নগরীর পরস্পর যুদ্ধের কাহিনী অনেকাংশে বণিক শক্তির আর খাদ্য শক্তির সংঘর্ষ, আর সেকালের প্রগতি ও প্রতিক্রিয়ার সংঘর্ষও বটে। এথেন্সের বণিক রাষ্ট্রের দূত সাম্রাজ্যবাদী শক্তিরূপে বিকাশ ও পতন, আবার সাম্রাজ্যবাদের এক শোচনীয় পরিণামের প্রমাণও। এবং যুদ্ধাবসন্ন স্পার্টা ও এথেন্সের অবসান ঘটাইয়া যখন ম্যাকিদনের অর্ধগ্রীক রাজা ফিলিপ আলেকজান্ডারের পিতা আপন সামরিক শক্তি লইয়া সম্মুখিত হইলেন, তখন গ্রিক বিত্তবানেরা তাহাকে আশ্রয় করিয়াই স্বস্তি ও প্রতিষ্ঠা খুঁজিল। ইহার অর্থ বুঝিবার মতো। শ্রেণী স্বার্থের খাতিরে বিত্তবানেরা শেষ পর্যন্ত নিজ রাষ্ট্র ও নিজ জন্মভূমিকে বিদেশীর নিকট সমর্পণ করিতে দ্বিধা করে না। তা সেই বিদেশি বিত্তবান বণিকই হোক, কিংবা অভিজাত ক্ষত্রিয়ই হোক, কিংবা হোক ফ্যাসিস্তদের কালে ফ্রান্সের 200 পরিবার, ব্রিটেনের ক্লাইভডেইন চক্র, বা আর ইংরেজের আমলে ভারতের ধনিক ও জমিদার। অবশ্য ম্যাকিদনের প্রতাপে গ্রিক মণ্ডলের শান্তি ও শৃঙ্খলা স্থাপিত হয়। তারপর আলেকজান্ডারের দিগ্বিজয়ে গ্রিকেরা নতুন শক্তির ও সম্পদের আস্বাদন লাভ করে। এই দিগ্বিজয়ের ফলে গ্রিক সমাজেরও কম পরিবর্তন ঘটে নাই। গ্রিক ইতিহাসে আরেক নতুন পর্বের প্রারম্ভ হয়। ইহার নাম হেলিনিস্টিক পর্ব। তাহার 3টি প্রধান কেন্দ্র। মিশরে টলেমি বংশীয় গ্রিক রাজারা রাজত্ব করিতে থাকেন। পশ্চিম এশিয়ায় সেলিউকাস বংশীয় গ্রিক রাজারা রাজত্ব চালান। অবশ্য আফগানিস্তানে ও ভারতবর্ষে গ্রিক যবন রাজারাও ছিলেন। আর মিশরে পশ্চিম এশিয়ায় গ্রিক রাজারা কতকাংশে পুরাতন এশিয়াটিক সমাজের ঐতিহ্য গ্রিক নামের আড়ালে মানিয়া লইয়া চলেন। ম্যাকিদনকে কেন্দ্র করিয়া কিন্তু গ্রিক দেশ বহন করিয়া চলে তাহার দাসপ্রথায় পরিচালিত সমাজযাত্রা। খ্রিস্টপূর্ব 200 থেকে 155 এর দিকে রোমের হাতে উহা তুলিয়া না দেওয়া পর্যন্ত ইহাই ছিল গ্রিস সমাজের মূল রূপ, দাসপ্রথার উৎপাদন। কি সেই রূপ?
এথেন্সে স্পার্টায় যতই রাজনৈতিক পরিবর্তন ঘটুক, চমকপ্রদ নানা রাজনৈতিক বিন্যাস, ডেমোক্রেসি ও লিগার্কি বা মনার্কি ও তাহার নীতি ও সূত্রের যত উদ্ভাবনা হোক, গ্রিকরা যখন শৈশব উত্তীর্ণ হইল, তখন হইতে দাসপ্রথাই হয় তাহাদের প্রধান অবলম্বন। গৃহকর্মে তো নিশ্চয়ই, পশুচারণায়ও বটে, কিন্তু বিশেষ করিয়া কারখানায়, খনিতে, পরিশ্রমের সর্বক্ষেত্রে দাসেরাই হইয়া ওঠে গ্রিক মালিকের, বণিকের, গ্রিক নাগরিকের আর্থিক জীবনের নির্ভর। এথেন্সের সৌভাগ্যের দিনে দেখা গেল, তাহার প্রয়োজনীয় শস্যের বারো আনিয়া আসে বাণিজ্য সূত্রে বিদেশ হইতে, তাহার মধ্য জলপাই তৈল, মৃৎপাত্র, ধাতব দ্রব্য উৎপন্ন হইতেছে সেই চালানি ব্যবসায়ের রপ্তানি পণ্য হিসেবে। এমন কারখানাও গড়িয়া উঠিতেছে, যেখানে 100 মতো কৃতদাস কাজ করিত। যেমন দেখি, কেফালসের ঢাল তৈয়ারির কারখানায় দাস খাটে 124-এর উপরে, ডেমোস্থেনেসের পিতার খাটের মিস্ত্রিখানা ও অস্ত্রের কারখানা প্রভৃতিতে 25 থেকে 30 জন করিয়া দাস নিযুক্ত আছে। সমগ্র এথেন্সে এই দাসেরা তখন নাগরিকদের অপেক্ষা সংখ্যায় অনেক বেশি। কাহারো কাহারো মতে দাস অধিবাসী 12 আনার বেশি। তাহা হইলে এথেন্সের ডেমোক্রেসির অর্থ ছিল কি? শাসনে ও সাধারণ কাজে অধিকারীরা ছিল একমাত্র সেই সংখ্যাল্প পৌরজন বা নাগরিকেরা, দাসদের কোনো অধিকার নাই। স্বাধীন বৃত্তিধারী মানুষ অবশ্য এথেন্সে যথেষ্ট ছিল। আবার দাসদেরও রাজ্যের ছোট ছোট কার্যে নিয়োগের প্রমাণ আছে। দাসেরা মুক্তিও লাভ করিত, শিল্প ও শিক্ষারও আস্বাদ দাসেরা কেহ কেহ লাভ করিতে পারিত। কিন্তু এই কথা ভুলিবার নয়, সেই গণতান্ত্রিক পুরো রাষ্ট্রের সংখ্যাগুরু দাসদের অধিকার নাই, সমাজে তাহাদের কোনো দাবি নাই। গ্রিক সংস্কৃতির ও সভ্যতার তাহারা ভারবাহী মাত্র ছিল। গ্রিক সংস্কৃতি সামান্য কিছু পরিচয় না জানিলে আধুনিক চিন্তাভাবনার অনেক সূত্র অবশ্য অচেনা থাকিয়া যায়, কিন্তু এখানে তাহার সেইরূপ সামান্য পরিচয় উল্লেখ সম্ভব নয়। সম্ভবত একটি ছোট জাতির পক্ষে এমন কীর্তি ইতিহাসে আর কখনো আয়ত্ত হয় নাই এবং হইবে না। আজও আমরা গ্রিক সাহিত্য, তাহাদের মহাকাব্য, নাটক, কবিতা, ইতিহাস প্রভৃতি অনুবাদ সূত্রে পড়িয়া আনন্দ পাই। স্বীকার করিতে হইবে, আমাদের প্রাচীন সংস্কৃত কাব্য, নাটক প্রভৃতিও আমাদের আজ এতটা সমুন্নত জিনিস বলিয়া বোধ হয় না। গ্রিক শিল্পের, মূর্তির, মন্দিরের, মৃৎপাত্রের, চিত্রের অপরূপ সৌন্দর্য, সুষমা ও মাত্রাজ্ঞান আমাদের বিমুগ্ধ করে। সেই তুলনায় আমাদের প্রাচীন শিল্পকলাও আমরা আজ এতটা উপভোগ করতে পারি না। গ্রিক অলিম্পিক ক্রীড়াকলাতে গ্রিক জীবন দৃষ্টির যে সুন্দর পরিচয় মিলে, তাহাও অতুলনীয়। আমাদের দর্শন লইয়া আমরা গৌরব করি, কিন্তু গ্রিক দর্শন সমস্ত পাশ্চাত্য আধুনিক চিন্তা ভাবনার মূল বুনিয়াদ। আর গ্রিক চিন্তার স্বচ্ছতা, তাহার স্থির বুদ্ধির ঔজ্জ্বল্য অস্বীকার করা যায় না। ডেমোক্রিটাসের বস্তুবাদ, হেরাক্লাইটাসের পরিবর্তনবাদ, সোফিস্টদের জ্ঞান জিজ্ঞাসা, এরিস্টটল প্লেটোর ভাববাদ আজ পৃথিবীর সম্পদ। এরিস্টটলই মানুষের সমস্ত জ্ঞান বিজ্ঞানকে সুসংবদ্ধ করিয়া যান। জগৎ ও জীবনকে দেখিবার, জানিবার, বুঝিবার ঠিক এমন ব্যাপক ও বাস্তব প্রয়াস তাহার পূর্বে আমরা আর কোথাও পাই না, সম্ভবত চীনেও না। পৃথিবীর প্রাচীন জাতিদের ইতিহাসবোধ প্রায়ই অস্বচ্ছ। ভারতবর্ষে তো উহা দুর্লভ ও দুর্নিরীক্ষ, কিন্তু গ্রীকেরা প্রকৃত ইতিহাস রচনার চেষ্টা করেন, চীনেরাও তাহা করিয়াছেন। আইওনিয়ার জবন পণ্ডিতরা প্রাকৃতিক সত্য লইয়া যে পরীক্ষা ও গবেষণা করেন, তাহাতে পাশ্চাত্য বিজ্ঞানের উন্মেষ সূচিত হয়। প্রাচীন বৈজ্ঞানিক প্রয়াসের দিক হইতে তাহাদের কীর্তি অসামান্য। পরবর্তী হেলেনিস্টিক যুগে আলেকজান্দ্রিয়ায় জ্যামিতিক গোড়াপত্তন হয়, পূর্তবিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং এর সূচনা হয়, ভূগোলের জ্ঞান প্রসারিত হইতে থাকে, গ্রিসে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি ঘটে। হয়তো ভারতে আয়ুর্বেদের ততোধিক উন্নতিও ঘটিয়াছিল, কিন্তু যে সহজ মানবীয় দৃষ্টিতে মানব জীবনের প্রতি মমতা ও মানুষের মহত্ত্ববোধের দ্বারা গ্রিক চিকিৎসা বিজ্ঞান উদ্বুদ্ধ হয়, সেই মানবতা বোধ আর কোন চিকিৎসক সমাজের সহজ ধর্ম ছিল? সমস্ত গ্রিক সংস্কৃতির মধ্যে জীবন ধর্মের ও মানবতাবাদের আধ্যাত্ম ভাবনার সঙ্গে বাস্তব জীবনের একটা সমন্বিত প্রকাশের এবং সুষমা বোধ ও অপ্রমত্ত মাত্রাজ্ঞানের যে পরিচয় রহিয়াছে, তাহার তুলনা আর কোন সংস্কৃতিতে সমাজতন্ত্রের যুগে না পৌঁছিতে এতদিনেও আর বিশেষ মিলে নাই। গ্রিক সংস্কৃতির মধ্যে যে আধুনিক মনোবৃত্তির আভাস পাই, তাহার একটা কারণ সম্ভবত এই, তাহাদের ক্ষুদ্রতর পরিবেশে ও স্বল্পকালের মধ্যে গ্রিক সমাজ সেই প্রাচীনকালে কতকাংশে আধুনিক সভ্য সমাজের অনুরূপ বিবর্তনের মধ্য দিয়ে গিয়েছিল। গ্রিক বণিকদের বাণিজ্য সূত্রে সমুদ্রযাত্রায়, কারবার, কারখানায় বিস্তারে গ্রিকদের মনের প্রসার ঘটিতেছিল। অন্যান্য অভিজাত সভ্য দেশে কৃষক লইয়া গঠিত সমাজ সাধারণত হয়তো স্থিতিশীল, এমন নানামুখী চেতনা সেইরূপ সমাজে তাই দেখা যায় নাই। অন্যদিকে আধুনিক সমাজের মতোই শ্রেণীভেদ গ্রিক সমাজে পরিস্ফুট। গ্রিক অভিজাতরা গর্বিত, গ্রিক সমাজে নারীর স্থান নিম্নে, আর দাসেরা মানুষের মধ্যেই গণ্য নয়, ইহাও লক্ষণীয়। অ্যারিস্টটলের মতো যুক্তিবাদী মনস্বীর মতে দাসপ্রথা পৃথিবীর বিধান। প্লেটোর মতে অভিজাত আদর্শবাদী প্রায় ব্রাহ্মণ্যধর্মী
শ্রেণীবিভাদ পাকা করিয়া সেকালে স্থায়ী নেতৃরাষ্ট্র গঠন করিতে চান, তাহার চক্ষে দৈহিক পরিশ্রম ও উৎপাদন একটা তুচ্ছ লজ্জাজনক কাজ। দাসপ্রথার এইভাবেই এইরূপ ধারণা গ্রিক মনে বদ্ধমূল হয়। দাসপ্রথারই ফলে বাস্তব কাজকর্মের মধ্য দিয়া জ্ঞান অর্জনের প্রয়োজন গ্রিকদের ছিল না। বিজ্ঞানের আবিষ্কার ও বৈজ্ঞানিক যন্ত্র প্রয়োগও তাহাদের তাগিদ নাই। দাসরূপ মনুষ্যযন্ত্রই তো কাজ করিতেছে। তাই গ্রিক বিজ্ঞানের পথ অনেক দিকে অবরুদ্ধ থাকে এবং দাসপ্রথা ক্রমে গ্রিক সভ্যতার অধোগতি ঘটায়। তুলনীয় ভারতীয় জাতিভেদ প্রথা। রোম। রোমের ইতিহাসেও দাস সমাজের ইতিহাস। গ্রিক দেশের মতো সংস্কৃতিতে শিল্পে রোমকেরা অত পরাকাষ্ঠা দেখায় নাই। শিল্পকলায় তাহারা গ্রিক সংস্কৃতির দান আত্মসাৎ করিয়া তাহা লইয়াই প্রধানত কারবার করিয়াছে। কারণ রোম সমাজে বণিক ও স্বাধীন কারিগরের প্রতিষ্ঠা ছিল না। উহা প্রধানত রোম অভিজাত ভূস্বামীদের সমাজ। কিন্তু সাম্রাজ্য জয়ে শাসন, আইন কানুন, বিধিবিধানের ধারণায় ও ব্যবস্থায় এবং পথ নির্মাণ, পৌর ও সৌধ স্থাপত্যে রোমকরা বর্তমান পৃথিবীর গুরুস্থানীয়। তবু সে সভ্যতাও দাসপ্রথারই উপর গঠিত, আর রোমের পতনেরও প্রধানতম কারণ এই দাসপ্রথার ভাঙন, ইহার অচল অবস্থা। খ্রিস্টপূর্ব অষ্টম শতকে রোমের ইতিহাসের আরম্ভ, আর খ্রিস্টীয় 250 অব্দের পূর্বেই দেখি রোমের ঐশ্বর্য ফুরাইয়া চলিয়াছে। তাহার পরেকার 150 বছরে আসল রোম টিউটন জাতিদের ক্রমাগত আক্রমণে তাহাদের অধিকার চলিয়া গেল। তারপরেও সাম্রাজ্যের পূর্বখণ্ডে বাইজেন্টাইন সাম্রাজ্য দাসপ্রথা ও এশিয়াটিক সামন্ততন্ত্র মিশাইয়া অনেক কাল টিকিয়াছিল। তুর্কদের আক্রমণে একেবারে তাহা ভাঙিয়া গেল খ্রিস্টপূর্ব 1454 সালে। কিন্তু রোমক সভ্যতারও সমাজের বৈশিষ্ট্য খ্রিস্টীয় 3য় থেকে 4র্থ শতকেই প্রায় ফুরাইয়া যায়। এই সুদীর্ঘ দিনের প্রায় 1200 বৎসরের রোমের ইতিহাসের বহু তথ্যই জানিবার মতো, কিন্তু এখানে বুঝিবার মতো যাহা, তাহা সংক্ষেপে এই। আদিম সাম্যতন্ত্র ভাঙিয়া রোমেও প্রথম দেখা দেয় প্যাট্রিসিয়ান বা অভিজাত শ্রেণী ও প্লিবিয়ান বা আশ্রিত শ্রেণী। রাজা অবশ্য প্রথমে সেখানে ছিল, কিন্তু উহাতে জমিজমা, খনি প্রভৃতির মালিক প্যাট্রিসিয়ানরা। অন্য রোমকরা কেহ বা গরিব চাষী, কেহ বা সাধারণ ব্যবসায়ী, বৃত্তিজীবী। কিন্তু অধিকাংশই প্যাট্রিসিয়ানদের অনুগ্রহজীবী, তাহাদের নিকটে ঋণে বাঁধা। তাহাদের লাঙল বলদ লইয়া চাষবাস করে, মজুর খাটে, প্রভুদের হইয়া কিছু কিছু ব্যবসাও করে। রোমেও রাজতন্ত্র নাকচ করিয়া প্যাট্রিসিয়ানরা রাজ্যভার নিজের হাতে গ্রহণ করে। তাহাদের রিপাবলিকের পরিষদের নাম সেনেট। 2 জন অধ্যক্ষ, তাহাদের পদবি কনসাল। 1 বছরের মতো সেনেটে তাহারা নির্বাচিত হইত। এই ছিল গোড়ার দিকের রোম। কিন্তু সেই গোড়ার দিকেও প্যাট্রিসিয়ানে প্লিবিয়ানে শ্রেণীসংঘাত বাঁধিয়া যায়। একবার সেই বিবাদের শেষে অবস্থাপন্ন প্লিবিয়ানরা আপোষ রফা করিয়া বেশ কিছু ক্ষমতার ভাগ পাইয়া স্থির হইয়া বসে, কিন্তু দরিদ্র প্লিবিয়ানরা তখন রহিয়া গেল যে তিমিরে সে তিমিরেই। এই দরিদ্রদের মধ্যে যাহাদের কোনো সম্পত্তি নাই বা নিঃস্ব সর্বহারা, তাহাদের নাম হয় প্রলিটেরিয়ান, পুত্রদায়িক। রোমের যুদ্ধে অন্য নাগরিকেরা টাকা পয়সা, অনুচর প্রভৃতি দিয়া নিজেরা সৈন্য না হইয়া আইনের হাত হইতে রেহাই পাইত। বিত্তহীনদের সেই সামর্থ্য নাই, তাই যুদ্ধে দিতে হইত নিজ নিজ পুত্রদের। আজ প্রলিতেরিয়ান বলিতে অবশ্য বোঝায় নিঃস্ব বা নির্বিত্ত, সর্বহারা শ্রমিক শ্রেণী। যুদ্ধ-বিগ্রহ ও রাজ্য জয়ে রোম নামিল সম্ভবত সাধারণের অসন্তোষ চাপা দিবার জন্য। লুণ্ঠনের একটা অংশ রোমের ইতর সাধারণকেও দেওয়া হইত, আর অধিকাংশ যাইত অভিজাতদের গৃহে। কিন্তু লুণ্ঠনের স্বাদ পাইয়া রোমকরা আর থামিতে পারিল না। অস্ত্রশস্ত্র বাড়িল, মধ্য ও দক্ষিণ ইতালি জয় সম্পূর্ণ হইয়া গেল। সঙ্গে সঙ্গে গড়িয়া উঠিল রোমের রাষ্ট্রশাসন রীতি পদ্ধতি। আইন কানুনে বুদ্ধি, গৃহে আসিল ধনরত্ন আর দাস সম্পদ। রাজ্য জয়ের সঙ্গে সঙ্গে তাই দাস প্রথারও বহুল প্রচলন হইতে লাগিল। ইহার পরে রোমের দিগ্বিজয়ের পালা। কর্থেস ধ্বংস, সিসিলি স্পেনে রাজ্য বিস্তার, গ্রিক বিজয়, তাহার পরে মিশর ও নিকট প্রাচ্যের গ্রিক রাজ্যগুলি অধিকার, রোমের অভিজাতদের অগাধ ঐশ্বর্য, সাম্রাজ্য লুণ্ঠন, রাজস্ব আদায়, দাস সংগ্রহ, দাস ব্যবসায়, এইসবের সহিত দেখি দাসের পরিশ্রমিত খনির কাজ চলেই, অস্ত্রশস্ত্রের ছোটখাটো কারখানাও চলে, কেরানির কাজ চলে, এমনকি গ্রিক শিক্ষারও কাজ চালানো হয় দাস শিক্ষকের দ্বারা। রোমের বৈশিষ্ট্য যাহা দেখি তাহা এই। রোমের অভিজাতরা নানা উপায়ে সাম্রাজ্যের মধ্যে বড় বড় জমিদারি গড়িয়া তুলিয়াছে। সেই সব জমিদারির নাম লুটিফান্ডিয়া। সময়ে সময়ে এইরূপ এক একটা জমিদারি যেন ছোটখাটো এক একটা প্রদেশ। এই জমিদারিতেও চাষের কাজ করে দাসগণ। কর্মচারীরা লাঠি ও চাবুক লইয়া দাস চাষীদের তদারক করে। এই হলো রোম সাম্রাজ্যের অর্থনৈতিক গড়ন। এই সমাজের মধ্যে কৃষক, রোমান ও শহরের দরিদ্র প্লেটেরিয়ানের অসন্তোষ বাড়িতেছে। মাঝে মাঝে সাম্রাজ্যের উদ্বৃত্ত শস্য বিলাইয়া তাহাদের শান্ত করিতে হইতেছে। সার্কাস ও মল্লযুদ্ধের খেলার ব্যবস্থা করিয়া তাহাদের ভুলাইতে হয়। তথাপি বারে বারে দাস বিদ্রোহ ঘটিতেছে। তাহার মধ্যে খ্রিস্টপূর্ব 73 অব্দে স্পার্টাকাসের নেতৃত্বে যে দাস বিদ্রোহ হয়, তাহাই সর্বাপেক্ষা বড়।
সেনেট ও নির্বাচন অফুরন্ত ঘুষের ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে। প্রলেটেরিয়ান ভাড়াটে সৈনিক লইয়া অভিজাত নেতারা পরস্পরে ক্ষমতার দ্বন্দ্বে মাতিতেছে। সিজারের সঙ্গে সিজারের সঙ্গে সঙ্গে একনায়কত্ব দেখা দিয়াছে। সিজার বংশই প্রায় সম্রাট হইয়া বসিতেছে। প্রদেশে গ্রামে এদিকে অসহায় দাস ও দরিদ্র শ্রেণীর মধ্যে খ্রিস্ট ধর্মের অধ্যাত্ম আশ্বাস শেষ ভরসা হইয়া উঠিতেছে। ওদিকে রোমান নাগরিকদের সাম্রাজ্যের ফসল দিয়া ও বৎসরের অর্ধেক দিন মল্লক্রীড়া দেখাইয়া সন্তুষ্ট রাখিতে হয়। রাজ্য জয়ের ফলে ক্রমে শিল্পী কারিগর প্রভৃতি রোম ছাড়িয়া দূর অঞ্চলে গিয়া অধ্যুষিত হইতেছে, সেখানে নতুন জীবন কেন্দ্র গড়িতেছে। মহানগরীর ব্যবসা বাণিজ্যও তাই ক্রমে মন্দা লাগিতেছে। অন্যদিকে বড় বড় জমিদারিগুলি আর শহরের কারিগরের দিকে না চাহিয়া থাকিয়া গ্রামে নিজেরাই ভিলার বা প্রাসাদের নিকটে তাঁতি কামার কুমার মিস্ত্রি প্রভৃতি আনিয়া বসাইতেছে। ইহার উপর দেখা গেল সাম্রাজ্য হইতে দাস সংগ্রহ আর সুলভ নয়। শস্য রপ্তানির অভাবে খাওয়া পরা যোগাইয়া দাস দিয়া চাষে লাভে টিকিয়া থাকে না। জমিদারির চাষবাসের কাজে তাই কৃষি মজুর, ভাগচাষী, খাজনা করা প্রজা প্রভৃতির পত্তন বাড়িতে লাগিল। তাহা হইলে সেই এশিয়াটিক সমাজের দিকেই কি পশ্চিমের রোম সমাজ চলিয়াছে? অনেকটা তাহাই। কারণ পূর্বেকার দাসপ্রথার স্থলে ক্রমে জমিদারি, ভূমিদাস বা সার্ফ প্রথার প্রচলন আরম্ভ হইতেছে। ইউরোপের মধ্যযুগের সামন্ততন্ত্রের উদ্ভবের আয়োজন এইরূপে চলিতেছে। শেষের শতদেড়েক খ্রিস্টপূর্ব 250 থেকে 400 একবার সম্রাটরা রোম সাম্রাজ্যের এই ঠাট বজায় রাখিবার জন্য সমস্ত শক্তি রাষ্ট্রে কেন্দ্রীভূত করিতে চাইলেন। প্রজাসাধারণের সমস্ত অধিকার কাড়িয়া লইতে লাগিলেন। খ্রিস্টীয় ধর্ম তাহাদিগকে যথানিয়মে প্রভু ও দেবতা আখ্যা দিল। রোম সাম্রাজ্য অনেকাংশে এক টোটালিটেরিয়ান স্টেট বা সার্বিক রাষ্ট্রে পরিণত হইল। কিন্তু তাই বলিয়া রোম সমাজ ও সাম্রাজ্য বাঁচিল না। অর্ধবর্বর জার্মান উপজাতিদের আক্রমণে সেই সাম্রাজ্য ভাঙিয়া গেল। অবশ্য ইউরোপের ইতিহাসেও তাহাতে কিছু কালের জন্য অন্ধকার নামিল। ফিউডাল বা সামন্ত যুগ। রোমের পতনের পরে পাশ্চাত্য জগতে অন্ধকার যখন চাপিয়া বসিয়াছে, তখন একটু একটু করিয়া ইউরোপে গড়িয়া ওঠে যে সমাজ, তাহাকে ফিউডাল সামন্ত সমাজ বলে। জার্মান জাতির বিজেতা অসভ্যরা ততদিনে আদিম সাম্যতন্ত্র ও শিকারী জীবন্ত ছাড়িয়াছে। এই খ্রিস্টান হইয়া এবং রোমের শেষ দিককার রাষ্ট্রনিয়ম পদ্ধতি কতকাংশ গ্রহণ করিয়া এই জাতিরা রীতিমতো রাজা, প্রধান ও সাধারণ লোক লইয়া নিজেদের রাজ্য গড়িয়া ফেলিয়াছে। তাহাদের ছোট ছোট রাজ্য লইয়া ক্রমে হইল সাম্রাজ্য। নিজেদের সাম্রাজ্যের তাহারা রোম সাম্রাজ্য বলিয়া পরিচয় দিতেও উৎসুক। ফ্রাঙ্কদের রাজা শার্লমেন সেইরূপ চেষ্টা করেন। পরে জার্মান গোষ্ঠীর অটো এই পরিচয় গ্রহণ করেন। কিন্তু ফিউডাল সমাজের মূল রূপটা কি? দুটি শ্রেণীতে ফিউডাল সমাজ বিভক্ত। উপরে জমিদার স্বরূপ সামন্তরা আর নিচে সাধারণ সার্ফ বা ভূমিদাস কৃষক। কিন্তু সার্ফেরা ঠিক দাস নয়, তাহারা জমিতে বাঁধা। প্রভুর গ্রাম ও জমি ছাড়িয়া অন্যত্র যাইতে পারিবে না, তাই তাহাদের বাংলার নাম ভূমিদাস। ছোট এক আধখণ্ড জমি তাহাদের কখনো কখনো নিজেদের থাকিত। তাহারা উহা চাষবাস করিত, প্রভুর প্রাপ্য প্রাপ্য ভাগও দিত, রাজার খাজনাও দিত, নানা আভাবও মিটাইত, নজরানা দিত, নতুন জমির সেলামি দিত। কিন্তু বছরের প্রায় অর্ধেক দিন প্রভুর নির্দেশ মতো জমিদারের জমিতে সার্ফদের বেগার খাটিতে হইত, মনিব বাড়িতে কাজকর্ম করিতে হইত, ফরমাইশ মতো অন্য কাজও করিত। ইহা ছাড়া অবশ্য চার্চ বা ধর্মমণ্ডলীর ও পুরোহিতের দাবিরও অন্ত ছিল না, তাহাও মিটাইতে হইত। তদুপরি জঙ্গলের কাঠ আহরণ, পশু পাখি শিকার, খালে নদীতে পুকুরে মাছ ধরারও খাজনা না দিলে চাষীদের অনেক সময় অধিকার ছিল না। রাস্তার মোড়ে সাঁকর মোড়েও কর দিতে হইত। উপরের জমিদারই ছিলেন সার্ফের শাসক। রাজা বা রাষ্ট্রের সঙ্গে ভূমিদাসের সাক্ষাৎ সম্বন্ধ কম। জমিদার কাছারিতে তাহার বিচার হইত, জরিমানা হইত, কয়েদ হইত জমিদারের ঠান্ডা গারদে। জমিদার ছিলেন নিজের এলাকায় গ্রামের প্রভু। এই এলাকার নাম ম্যানর। জমিদারের খাস দখলে নিজের খানিকটা জমি থাকিত, বাকিটা সার্ফদের পত্তন হইত। ফিউডাল রাষ্ট্র এইরূপ জমিদারদেরই সৃষ্টি। ছোট ছোট জমিদারের উপর বড় জমিদার, তাহার উপরে আরো বড় জমিদার, সকলের উপরকার জমিদারই রাজা। ফিউডাল সমাজে এইরূপ শাসক শ্রেণীর মধ্যে এই স্তরভেদ একটা বড় লক্ষণ। রাজা সামন্তদের সাহায্যে রাজকার্য চালাইবেন, তাহারাই সৈন্য যোগাইবে। রাজা দুর্বল হইল, তাই সামন্তরা নিজেদের ক্ষমতা বাড়াইয়া লইত। প্রবল সামন্ত নিজে রাজা হইয়াও বসিতে চাহিত। তাহা না হইলেও সামন্তদের পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহের শেষ ছিল না। ইহাই ফিউডাল সমাজের একটা বড় বৈশিষ্ট্য। আর এইসব দ্বন্দ্ব লইয়াই সেই সমাজের চারণদের গান, নাইটদের স্তুতি কথা। কিন্তু সমাজের ফিউডাল আরেক প্রধান বৈশিষ্ট্য গির্জার প্রভাব। রোমের প্রধান পুরোহিত, পোপ বা ধর্মাধিপতি যেন পুরনো রোম সাম্রাজ্যেরই সম্রাট। তাহার নিচে বিশপরা, তাহাদের নিচে নানা পর্যায়ের পাদ্রী, পুরোহিত প্রভৃতি। এই চার্চ ছিল সবচেয়ে বড় জমিদার। ভারতবর্ষের মহান্তদের মতো তাহাদের ক্ষমতার অন্ত ছিল না। দেশের রাজার সঙ্গে দেশস্থ চার্চেরও বিবাদ বাধিত, পোপের সঙ্গে বিবাদ বাধিত সম্রাটদের। ইউরোপের মধ্যযুগের ইতিহাস অনেকটা এই বিবাদের কথা। আবার এই চার্চই ছিল সেদিনের সংস্কৃতির কেন্দ্র।
খ্রিস্টীয় দশম হইতে 1400 শতকের মধ্যে ফিউডাল সমাজের এই বিশেষ রূপ পশ্চিম ইউরোপে ফুটিয়া ওঠে, তারপর তাহা সেখানে বিলুপ্ত হইতে থাকে, তবে পূর্ব ইউরোপ ও অন্যান্য অঞ্চলে ইহা আরও অনেকদিন টিকিয়া ছিল। ফিউডাল সমাজ তাই প্রধানত গ্রাম্য সমাজ, চাষী ও কারিগরের সমাজ। ইহা এশিয়াটিক সামন্ত সমাজের বা গ্রিক রোমান সমাজের সেই পৌর সভ্যতা নয়। ছোটখাটো শহর অবশ্য ছিল, তীর্থক্ষেত্রে রাজার রাজধানী, ব্যবসায়ের কেন্দ্র থাকিবেই, কিন্তু ক্রমে হাট বাজার মেলা অবলম্বন করিয়া নতুন শহর বা দুর্গ বসিতে লাগিল। পুরনো শহরও বৃদ্ধি পাইতে লাগিল, ব্যবসাপত্র ওইসব স্থানে বাড়িতে থাকে, কারিগরদেরও তাহাতে পসার বাড়ে। পূর্বে এইসব কারিগর শিল্পীদের কাজের উপর প্রধান দাবি ছিল তাহাদের জমিদারদের। নিজ নিজ জমিদারের এলাকাতেই উহাদের কেনাবেচাও হইত, উহাতে জমিদাররাই ভাগ বসাইত। শহরের উপরও এইরূপ জমিদার প্রভুর শোষণ ছিল, কিন্তু ব্যবসাপত্র বাড়িতেই এই কারিগর ব্যবসায়ীদের মধ্যে জমিদারের গণ্ডীয় শোষণের সীমা ছাড়াইবার তাগিদ আসিল। তাহাদের গিল্ডে সংঘবদ্ধ হইবার চেষ্টা করিত। কোনো কোনো ক্ষেত্রে নিজেদের শহরে কতকটা ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা অর্জনও করিয়া বসিল। জার্মান হানসিয়াটিক লীগের নাম এই জন্য প্রসিদ্ধ। ক্রুসেড প্রভৃতি উপলক্ষ করিয়া ইতালিতে ভেনিস প্রভৃতি শহরে বেখে রাজারাও জাকিয়া বসিল। কিন্তু তখন সামন্ততন্ত্রের শেষ দিন আসিতেছে। এই শহরে কারিগর কারবারিরা শহরেও ব্যবসায়ী, ইহারা বুর্গের আসল অধিবাসী বলিয়া ইহাদের নাম বুর্জোয়া অর্থাৎ ব্যবসায়ী। বলা বাহুল্য, কালক্রমে ব্যবসায়ী বণিকেরাই কারিগর রাখিয়া কারখানা গড়িবে, পুঁজিপতি হিসেবে তাহারাই হইবে শিল্পপতি এবং পত্তন করিবে পুঁজিতন্ত্রের যুগ বা বুর্জোয়া যুগ। কিন্তু মধ্যযুগে শহরে কর্মকার, স্বর্ণকার, শক্ককার প্রভৃতি প্রত্যেকের স্বতন্ত্র গিল্ড বা সংঘ ছিল, অনেকটা আমাদের বৃত্তিজীবীর পঞ্চায়েতের মতো। ভারতবর্ষে মধ্যযুগে এইরূপ গিল্ডেরই নাম ছিল শ্রেণী। এই গিল্ডগুলি প্রভুদের শোষণের বিরুদ্ধে কারিগরদের শক্তিকেন্দ্র। ইহারা নিজেদের মধ্যেও প্রতিযোগিতা কমাইয়া দাম বাঁধিয়া দিত, লাভের পরিমাণ ঠিক রাখিত। সাধারণত ওস্তাদ কারিগর গিল্ড চালাইত, সাকরেদদের শিক্ষানবিশির ব্যবস্থা করিত, কিন্তু ক্রমে ওস্তাদরাই গিল্ডের জোটের জোরে সাকরেদদেরও শোষক হইয়া উঠিল, তাহাও দেখা গেল। তবু গিল্ড মধ্যযুগের কারিগরদের পক্ষে শোষক শ্রেণীর বিরুদ্ধে বড় শক্তিকেন্দ্র। একালে মজুরদের ট্রেড ইউনিয়নের মতো ইহা উল্লেখযোগ্য। আমাদের দেশে প্রকৃতির দাক্ষিণ্য প্রচুর, তাই এই সামন্ত স্তরের শ্রেষ্ঠ কীর্তি যাহা দেশে আমরা প্রধানত তাহাই পাইয়াছি ভারতীয় সংস্কৃতিরূপে। আর এই দাক্ষিণ্যের জন্য এ স্তরও আমাদের দেশে স্থায়ী হইয়াছে দীর্ঘদিন। উৎপাদন শক্তি এখানে বাধা না পাইয়া স্থির রহিয়াছে, একেবারে পাশ্চাত্য বণিক আসিয়া ও বিদেশি পণ্য আসিয়া উহার ওলটপালট না করিয়া দেওয়া পর্যন্ত। কিন্তু ইউরোপের কঠিন বহিঃপ্রকৃতির সঙ্গে লড়াই করিতে গিয়া সেইখানকার লোকদের নতুন উৎপাদন শক্তির সৃষ্টি অহরহ করিতে হয়, তাই এক একটা প্রথাও তাহারা তাড়াতাড়ি সেইখানে ছাড়াইয়া যায়। সামন্ত যুগে সেই উৎপাদন সেই মহাদেশে শেষ হইতে লাগিল, চতুর্দশ শতকেই আসিল বণিকের যুগ। বণিকতন্ত্র। আমেরিকা আবিষ্কারের পর পেরুর লুট করা সোনায় ইউরোপের বৈশ্যদের ঘর বোঝাই হইল, বাজার ফাঁপিয়া উঠিল। তখন নতুন নতুন শিল্প দেখা দিতেছে, সেই বৈশ্য স্বভাব বণিক ও শহুরে মধ্যস্বত্ব ভোগীর দল তখন আর সামন্ত প্রভুদের মানিতে চায় না। বণিকেরাই ছিল এতদিন সামন্ত ভৌমিকদের তুলনায় অপেক্ষাকৃত বঞ্চিত শ্রেণী। একটু অবস্থা ফিরিতেই তাহারা চাহিল রাষ্ট্রের স্বাধিকার ও সমাজে মুক্তি। নতুন ব্যবসাপত্র ও বাণিজ্যের উন্নতির জন্য সমাজ হইতে সামন্ততন্ত্রের উচ্ছেদ দরকার হইয়া পড়িল। নূতন উৎপাদন শক্তি অর্থাৎ শিল্প ও বাণিজ্য পুরাতন উৎপাদন সম্পর্ককে অর্থাৎ সামন্ত ও গোলামের সম্পর্ককে ভাঙিয়া দিতে লাগিল। ইহারই ফলে ইংলণ্ডে হয় ক্রমওয়েলের সময় হইতে 40 বৎসরের বিপ্লব 1688। উহার পূর্ণ 100 বৎসর পরে ফ্রান্সে ফরাসি রাষ্ট্রবিপ্লব হইল 1789। সামন্ত যুগের অবসান করিয়া আসিল এই বণিকতন্ত্র ও বণিক পুঁজিবাদের যুগ। তাহারই পরিণত হইল বুর্জোয়া ধনিকদের যুগ, শিল্পপতির পুঁজিতন্ত্র বা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের প্রসার। কিন্তু শিল্পপতিরাও পরিশ্রমভোগী, শ্রমিকের উৎপন্ন পণ্য সস্তায় লইয়া মুনাফা করে, শ্রমিককে তাহার শ্রমমূল্য আসলে ফাঁকি দেয়। বোঝা দরকার, মুনাফা জিনিসটা শ্রমিকেরই উদ্বৃত্ত শ্রম। শ্রমিকের যে পরিশ্রমের জন্য শ্রমিকই মজুরি পায় না, তাহারই নাম মুনাফা। এই মূল কথাটা এই সম্পর্কে বারবার মনে রাখা দরকার। মুনাফার উপরেই বুর্জোয়া ঐশ্বর্য গড়া, তাহার পুঁজি গড়া, আর গড়া এই বুর্জোয়া সভ্যতা। এই মুনাফার লোভই হইল তাহার সমস্ত প্রয়াসের মূল কথা। তাহার দান খয়রাতি আইন কানুন হইতে ধর্মকর্ম কালচার মুনাফার প্রসাদে এবং প্রত্যক্ষে পরোক্ষে মুনাফার উদ্দেশ্যে। সেই মুনাফার লোভে সে বাণিজ্যের নামে সাম্রাজ্য আয়ত্ত করে, মুনাফার লোভে বিজিতদের শিল্প নষ্ট করিয়া নিজের মাল চালায়, একচ্ছত্র মুনাফা ভোগের আশায় সে সেখানে একচেটিয়া বাজার দখল করিয়া লয়। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের উদ্ভব ও বিস্তারের ইতিহাসও ইহাই, এই মুনাফার শিকার। পুঁজিতন্ত্রের যুগ। ব্রিটিশ বুর্জোয়া বণিকের সেই লুট করা ঐশ্বর্যের দ্বারাই ব্রিটিশ শিল্প বিপ্লবের প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ হয়, তাহাতেই আবার পৃথিবীতে শিল্প যুগের গোড়াপত্তন হইল। কারণ বিজ্ঞানের ক্রমপ্রসারিত জ্ঞান তখন কতকগুলি নতুন যন্ত্র উদ্ভাবন করিয়াছে, ফলে কলে জিনিস তৈরি করাতে
খরচ হয় কম, জিনিস তৈরি করা যায় অনেক বেশি, অনেক তাড়াতাড়ি, মানুষের অপেক্ষা কলে কম খরচে বেশি মাল উৎপাদন হয়। এই কথায় দাস প্রথায় গ্রিস, রোম বা সমাজতন্ত্রী ভারতবর্ষ, চীনও বুঝে নাই, বুঝিল এই ইংরেজ বুর্জোয়া বণিকেরা। তাই নূতন কলকারখানা বসিতে লাগিল। ব্রিটেনের এই কারখানা বিস্তারের পুঁজিটা আসিয়াছিল প্রধানত ভারতবর্ষের লুণ্ঠিত ঐশ্বর্য হইতে। বিদেশি বণিকি রাজা আমাদের দেশের পুরনো হাতের কাজ বিলাতের কলের সম্মুখে তখন আর টিকিতে পারিল না। দেশীয় শিল্পীরা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়া গিয়া হয় চাষি হইতে লাগিল, নয় কলের মজুর হইতে লাগিল। যন্ত্রের মালিক কলওয়ালার কাছে মজুর খাটিতে গেলে মজুরদের নিজেদের উদরপূর্তির জন্য নিজেদের শ্রমশক্তি বাধা দিতে হয়। ইহাই পুঁজিতন্ত্র বা ধনিকতন্ত্র, ক্যাপিটালিজম। এই প্রথায় যন্ত্র রহে মালিকের হাতে, তাহা মালিকের ব্যক্তিগত সম্পত্তি। যন্ত্রজাত দ্রব্য তৈয়ারি হয় কারখানার মজুরের সমষ্টিগত পরিশ্রমে, সোশ্যালাইজড লেবার। উৎপন্ন দ্রব্যের মোট মূল্য যাহা সর্বাংশে তাহা মজুরের পরিশ্রমের সমতুল্য, কিন্তু মজুর প্রায় সেই মূল্য হইতে শুধু নিজের বাঁচিবার মতো অংশটুকু মজুরি রূপে, বাকিটা গ্রহণ করে কলের মালিক মুনাফা রূপে। এই মুনাফাটা আসলে তাই উদ্বৃত্ত শ্রমমূল্য, সারপ্লাস ভ্যালু। তাই মুনাফার অর্থ হইল মজুরের মেহনতের সেই মজুরি ভাগ যাহা মজুরকে না দিয়া মালিক আত্মসাৎ করে। উহা উদ্বৃত্ত, কারণ মোট উৎপাদন ব্যয়ের পরে উহাই থাকে উদ্বৃত্ত। এদিকে যত কল বাড়ে, যত বেশি সংখ্যায় মজুর খাটে, যত বেশি সময় মজুর কাজ দেয়, ততই এই মুনাফা ফাঁপিয়া ওঠে। তাহাতে কলওয়ালার পুঁজি আরো বাড়ে, আবার সেই পুঁজিতেই বসে নতুন নতুন কল, নতুন নতুন কারখানা। এই কারণেই নতুন যন্ত্র আবিষ্কারের তাগিদ পড়ে। কারণ ভালো যন্ত্র হইলে আরো বেশি পণ্য উৎপন্ন হইবে, আরো মুনাফা বাড়িবে। যতক্ষণ ক্রেতার সামর্থ্য থাকে ততক্ষণ এইরূপ চলে। এই নিয়মে ১৫০ বছরে আজ ইতিহাসে যন্ত্রযুগের বিবর্তনে অতিকায় কারখানার পর্ব দেখা দিয়াছে। যন্ত্রই যেখানে দেখা দিয়েছে প্রধান, মজুরও সংখ্যা সেখানে স্বল্প প্রয়োজন। যুগ হিসেবে আজ সভ্যতার ইতিহাসে দেখা দিয়েছে কৃষি যুগের শেষে এই শিল্প যুগ। বুঝিতে হইবে যন্ত্রবলের প্রসারে এখন আবার উৎপাদন শক্তির প্রয়োজন হইয়া পড়িয়াছে। এই মুনাফাদারির হাত হইতে মুক্তি, সমাজতান্ত্রিক ব্যবস্থা, সমাজ ও সভ্যতা রূপান্তরিত হইতে চাহিতেছে, তাহা লক্ষণীয়। কিন্তু তাহার পূর্বে লক্ষণীয় এই পুঁজিদারের যুগে বিশেষ লক্ষণগুলি কি কি? সভ্যতার ইতিহাস কি ইহার প্রধান দান? জাতীয়তাবাদ, যাহা এই যুগেই প্রকট হয়। এই জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম আবার বাণিজ্য প্রসারের দায়ে পররাজ্যগ্রাসী হয়, প্রিডেটরি। অধীন জাতির জাতীয়তা বোধেও বাধা দেয়। যেমন ওলন্দাজরা চাপা দিতে চাহিয়াছে ইন্দোনেশীয় জাতীয়তাবোধ, ইংরেজ চাহিয়াছে ভারতবর্ষের জাতীয়তাবাদকে চাপা দিতে। ব্যক্তি স্বাতন্ত্র্য, একটু একটু করিয়া সমাজে ব্যক্তির স্বাধীনতা বহুদিকে আয়ত্ত হইয়াছে। কারণ প্রথম দিকে পুঁজিদারের দরকার ছিল মজুরের। নবজাত বুর্জোয়া তখন বলিল, প্রত্যেকেই নিজের শ্রমশক্তি বিক্রয় করিবার অধিকারী হোক, কেহ কাহারও কৃতদাস বা ভূমিদাস বা গোলাম যেন না থাকে। কারণ মধ্যযুগে সামন্ত ভৌমিকের দাস ছিল শিল্পী ও কৃষকেরা, তাহারা চাকরানা ভোগ করে। তাই জমিদারের অনুমতি না পাইলে অন্যের কলে তাহারা কাজ করিতে পারিত না। সামন্ত যুগের ভূমিদাসদের এইরূপ স্বাধীন মজুরে পরিণত না করিতে পারিলে পুঁজিদার তখন কলের মজুরি পাইত না। তাই ব্যক্তি স্বাতন্ত্র্যের পক্ষপাতী হইল পুঁজিদারেরা। মানুষ যেখানে খুশি বাস করিবে, যেভাবে পারে জীবিকা অর্জন করিবে। এই স্বাধীনতা না থাকিলে সে মানুষ কিসে? এই কথা গ্রাহ্য হইলে এই নীতি অনুযায়ী নিচের সম্পত্তিতেও প্রত্যেকেই অখণ্ড অধিকারী বলিয়া প্রাইভেট প্রপার্টি স্বীকৃত হইয়াছিল। পুঁজিদারের নিজেরও কাম্য ব্যক্তিগত মুনাফা, কাজেই প্রাইভেট প্রফিট এর পক্ষেও এইরূপ ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি গ্রাহ্য। ডেমোক্রেসি বা গণতন্ত্র, মানুষের অধিকারের, রাইটস অফ ম্যান দাবি লইয়া সামন্তদের ও যাজকদের পুরুষানুক্রমিক প্রিভিলিজেস বণিক ধনিকেরা উচ্ছেদ করেন। সেই বণিকেরা ক্রমে রাষ্ট্রযন্ত্র চালনায় নিজেরা প্রধান পদ গ্রহণ করেন। এই রাষ্ট্রক্ষমতা তাহারা আয়ত্ত করিতে পারেন জনগণের সাহায্য লইয়া। তাই তাহারা জনগণের প্রতিনিধিত্বমূলক দায়িত্বশীল রাষ্ট্র প্রত্যয়ন করেন। ইহাই গণতান্ত্রিক রাষ্ট্র। বুর্জোয়াদের এই গণতন্ত্রের অর্থ রাষ্ট্রের চোখে সবাই সমান। উহার অর্থ কিন্তু ইহা নয় যে আর্থিক বৈষম্য বিদূরিত হইবে, বরং ব্যক্তিগত মুনাফা সর্বস্বীকৃত হওয়ায় সম্পত্তি ব্যক্তিগত থাকিল, তাহাতে মনিবে মজুরে ধনের বৈষম্য কার্যত আরো পাকা হইয়া পড়িল। ধনিক শ্রেণীর ভাগ্যবানেরা জন্ম হইতে টাকা কড়ি, শ্রেণী ও পরিবেশের বলে যে সুবিধা পায়, তাহা বিত্তহীন শ্রেণীর লোকেরা শত চেষ্টায়ও পাইবে না। দরিদ্র শ্রেণী, বঞ্চিত শ্রেণী তাই এই বুর্জোয়া গণতন্ত্র সত্ত্বেও না পায় খাইতে, না পায় পড়িতে, না পারে লেখাপড়া শিখতে, না পায় রাজ্য চালনে নিজেদের অধিকার আদায় করিতে। রাজনীতিক গণতন্ত্র থাকিলেও অর্থনৈতিক গণতন্ত্র নাই। ধনিকের চালিত গণতন্ত্রের ভিতরের অবস্থা এইরূপ। যতক্ষণ ধনিকতন্ত্র আছে ততক্ষণ সত্যকার গণতন্ত্র তাই প্রতিষ্ঠিত হইতে পারে না। তবু এই পুঁজিদারের যুগ পূর্ব যুগের তুলনায় অনেক উন্নত। তাই তাহাদের এইসব দান হইতে প্রমাণিত হয়। এইসব নীতি অবশ্য নিজের প্রয়োজনেই পুঁজিদার গ্রহণ করিয়াছে, পরোপকারের ইচ্ছায় নয়। তবু তাহাতে মানুষের অধিকার কিছুটা প্রসারিত হইয়াছে, সভ্যতা অনেকটা অগ্রসর হইয়াছে। কিন্তু শ্রেণীর স্বার্থে এইসব সৎ নীতিকে আজ আবার পুঁজিতন্ত্র খর্ব করিতেও বাধ্য হইতেছে। এমনই ক্ষীয়মান পুঁজিতন্ত্রের নিয়ম। সাম্রাজ্যবাদের সংকট,
কারণ পুঁজিতন্ত্র তাহার শেষ পর্যায়ে আসিয়াছে সাম্রাজ্যবাদে। এইরূপ ইহার রূপ আমাদের পরিচিত। মুনাফার লোভে পরের দেশ পুঁজিতন্ত্র প্রথম জয় করিল, তারপর সেই দেশের শিল্প ধনিকেরা বিনষ্ট করিল নিজেদের দেশের মাল চালাইতে। বিজিত দেশের শিল্পীরা তখন বৃত্তি হারাইয়া হইল চাষী, বাড়াইল সেই হতভাগ্য দেশের চাষীর সংখ্যা। আবার সাম্রাজ্যের শাসন ও শোষণের সুবিধার জন্যই সাম্রাজ্যবাদী সেই অধীন দেশ হইতে বাছিয়া বাছিয়া তৈয়ারি করিল তাহার তল্পিদার এক শ্রেণী, রাজা, জমিদার, তালুকদার, মুৎসুদ্দি, বেনিয়ান আর শেষে কেরানি। অথচ বিজিত দেশে প্রথম দিকে বিজেতা ধনিকতন্ত্র কলকারখানা গড়িতেও দিল না, পাছে নিজের দেশের পণ্যজাতের সঙ্গে ওই সব অধীন দেশের কলের মাল প্রতিদ্বন্দ্বিতা করে এই ভয়ে সেখানকার তেল, কয়লা, পাট, তুলা প্রভৃতি মাল নিজে একচেটিয়া করিয়া লইল। সেই সব দিয়া নিজের দেশের কারখানার কাপড় বুনিয়া শাসক দেশের ধনিকেরা সেই পরাজিত দেশেই চালায় একচেটিয়া ব্যবসায়। ইহাকেই বলে ঔপনিবেশিক কলোনিয়াল ব্যবস্থা। ইহার সঙ্গে সঙ্গে বড় কারখানারও দিন আসিল। তখন ক্রমে নিজের দেশের ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি প্রভৃতি হইয়া পড়িল এই সব দেশের ব্যবসায়ের মালিক। এই অবস্থাতেই লগ্নি পুঁজি, ফিনান্সিয়াল ক্যাপিটাল হয় শিল্পের মালিক। শোষণের নেশা বাড়িয়া গেল, অথচ শোষিতদের রক্তাল্পতা দেখা দিতেছে। পরাধীন দেশের নিজের হাতে শিল্প নাই, আছে শুধু চাষি। সেই চাষের উপর সবাই নির্ভর করে। রাজরাজরা, জমিদার ও তালুকদার, মহাজন তো আছেই, সরকারের সমস্ত পাওনাও আছে, বড় মাহিনার কর্মচারী আছে, বিলাতি পেনশন ভাতা প্রভৃতিও আছে। ইহাদের সকলকার এই লুটের বোঝা পড়িল গিয়া দেশের উৎপাদকের উপরে। কে সেই উৎপাদক? মূলত চাষি, আর জন কয়েক খনির মজুর ও কলকারখানার মজুর। ইহারা এই বোঝা বহন করিতে করিতে শেষে মুখ থুবড়াইয়া পড়ে, দেশের রাজস্ব যোগাইতে আর পারে না। সাম্রাজ্যবাদীর চালানো মালও কিনিতে পারে না, পাওনাদারের পাওনাও পারে না মিটাইতে। এই যখন সাম্রাজ্যের দশা, অন্যদিকেও তখন পুঁজিতন্ত্র নানারূপে অচল হইয়া পড়িতেছে। প্রথমত আন্তর্জাতিক জগতে পুঁজিদার জাতের মধ্যে রেষারেষি বাড়ে, যুদ্ধ বাধে, কিংবা বাধে বাধে। শিল্প প্রধান প্রত্যেক জাতি নিজের শিল্পকে বাঁচাইতে চায় অন্যের শিল্পের আক্রমণ হইতে। তাই প্রত্যেক রাষ্ট্রই শুল্ক প্রাচীরে নিজ নিজ দেশ ঘিরিয়া লয়, ফলে সকলকারই ক্রয় বাণিজ্য বাধা পায়। তাই ক্রমে আন্তর্জাতিক শুল্কদ্বন্দ্ব রূপে দেখা দেয়। দ্বিতীয়ত শিল্পোন্নত দাসের ঘরের মধ্যেও পুঁজিদার মুনাফা জমাইয়া ক্রমে স্ফীত হয়, অথচ বঞ্চিত মজুর দুর্দশাপন্ন থাকে। ইহাতে দেশের ভিতরেও দুই শ্রেণীর মধ্যে বৈষম্য বাড়ে, বিরোধ ঘনাইয়া ওঠে, শ্রেণী সংগ্রাম দেখা দেয়, মূলের চিরন্তন দ্বন্দ্ব আবার প্রকট হয়। তৃতীয়ত ক্রমেই নতুন যন্ত্র আবিষ্কারে মজুরদের মধ্যে বেকারের সংখ্যা বাড়ে, আর মজুরেরা যখন দেশি বিদেশি সংখ্যায় বেশি, তখন তাহারা বেকার হইলে পণ্য ক্রয়কারীর সংখ্যাও আসলে কমে। ফলে উন্নততর যন্ত্রে পণ্য বেশি উৎপন্ন হয়, কিন্তু পণ্য বিক্রয় হয় কম। বিক্রয় না হইলে মুনাফা নাই, তাই পুঁজিদারও তখন কল বন্ধ রাখে। এভাবে বাড়ে মজুরের বেকার সংখ্যা, আরও জমে দ্বন্দ্ব, দেখা দেয় আর্থিক সংকট। এজন্যই উৎপাদন শক্তি প্রচুর বৃদ্ধি পাইলেও মুনাফাতন্ত্রের চক্রান্তে সেই উৎপাদনের সার্থকতা সমাজ আজ ভোগ করিতে পারিতেছে না। যদি ব্যক্তিগত মুনাফার, প্রাইভেট প্রফিট দিন শেষ হইত, তাহা হইলে এই যুগের এই ঐশ্বর্য আয়ত্ত করিতে নাকি প্রত্যেক মানুষের সপ্তাহে মাত্র 4 ঘন্টা পরিশ্রমই হইতো যথেষ্ট। অবশ্য ইহাও ছিল 1930 থেকে 35-এর আমলের হিসাব। তাহার পরে যন্ত্রবিজ্ঞানের অনেক উন্নতি হইয়াছে, কিন্তু পুঁজিতন্ত্রের জন্য এখন পর্যন্ত চলিয়াছে এই উৎপাদনে, বন্টনে, বিনিময়ে একটা অরাজকতা। তাই অর্থ সংকট দেখা দিতেছে, যুদ্ধ বাধিতেছে। অন্যদিকে জাতীয় স্বাধীনতার সংগ্রাম অপরাজয় হইয়া উঠিতেছে, আর সঙ্গে সঙ্গে ঔপনিবেশিক ব্যবস্থার ও সাম্রাজ্যবাদের আয়ু শেষ হইতেছে, পুঁজিতন্ত্রেরও দম ফুরাইয়া আসিতেছে। ভবিষ্যৎ ও সমাজতন্ত্র। সেই নূতন সমাজতন্ত্রের যুগের বিশেষ কি রূপ কি হইবে, তাহা সম্পূর্ণরূপে এখনো বলা শক্ত। কিন্তু 1917 হইতে 1963 এই 46 বছরের সোভিয়েত তন্ত্রের বিকাশ হইতে তাহার রূপ এখন অনেকাংশেই বোঝা যায়। উহা আর এখন শুধু একটা অস্পষ্ট আনুমানিক বিষয় নাই, বুঝিতে পারি এখনকার সমষ্টিগত উৎপাদনের মতো সমষ্টিগত সম্পত্তিরও দিন আসিতেছে। অর্থাৎ কলকারখানার ব্যক্তিবিশেষের সম্পত্তি থাকিবে না, হইবে সাধারণের সম্পত্তি। জমি প্রথমটা হয়তো হইবে চাষীর, পরে হইবে সাধারণের। চাষীরা তাহাতে সমবায় সূত্রে সম্মিলিত হইয়া বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদন করিবে শস্য। অর্থাৎ চাষীর কিংবা মজুরের উৎপন্ন দ্রব্যের অধিকারী হইবে তাহারা নিজেরা, কোনো মালিক পক্ষ নয়। সেই উদ্বৃত্ত দ্রব্যের মূল্যের খানিকটা থাকিবে নতুন যন্ত্রপাতি আয়ত্ত করিবার জন্য, কিন্তু মুনাফা না থাকাতে কেহ শ্রমিককে ঠকাইতে পারিবে না। আর সমাজে মুনাফাদার না থাকাতে একটা আর্থিক সাম্য ধীরে ধীরে প্রতিষ্ঠিত হইবে। গণতন্ত্রের যাহা আসল লক্ষ্য, রাষ্ট্রে ও জীবনে মানুষের সমান অধিকার লাভ, তাহাই এইভাবে ক্রমশ আয়ত্ত হইবে। এই যুগ আসিয়াছে, সোভিয়েত ভূমিতে তাহার জীবনযাত্রায় ও মানব সম্পদে সেইরূপ দেখা গিয়াছে। অবশ্য সেখানেও এখনো মাত্র উহার প্রথম ধাপ, সমাজতন্ত্র চলিতেছে। উহার নীতি এই: ফ্রম ইচ ওয়ান অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি, টু ইচ ওয়ান অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ক। অর্থাৎ কাজ অনুসারে বেতন। কাজেই মানুষে মানুষে বেতনের পার্থক্য আছে এই সমাজতন্ত্র বা সোশ্যালিজমের স্তরে। কিন্তু এই স্তরেও উৎপাদন যন্ত্রের মালিক সমাজ, উহা কাহারও ব্যক্তিগত সম্পত্তি নয়।
তাই কেহ কাহাকেও শোষণ করিতে পারে না। ব্যক্তিগত মুনাফার আয়ু শেষ হওয়াতে সে দেশে বিজ্ঞানের অপপ্রয়োগও পরিত্যক্ত হইয়াছে। অন্য প্রধান প্রধান দেশেও এইরূপ ব্যক্তিগত সম্পত্তির বিলোপ ঘটিলে তবেই সোভিয়েত দেশ নিষ্কটঙ্ক সমাজতন্ত্র হইতে সাম্যবাদী সমাজের দিকে অগ্রসর হইতে পারিবে। দ্বিতীয় যুদ্ধের পরে 1945 পৃথিবীতে সমাজতন্ত্র বিস্তৃত হওয়ায় ঐসব দিকে পদক্ষেপ আরম্ভ হইবে বলিয়া মনে হয়। পৃথিবীতে ধনতান্ত্রিক শক্তিদের উচ্ছেদ ঘটিলে মানুষও বিজ্ঞানের পূর্ণ প্রয়োগ করিতে পারিবে, আপনার সুস্থির পরিকল্পনা বা প্ল্যানিং এর সহায়ে কঠিন পরিশ্রমের হাত হইতে মুক্তি পাইবে। বিজ্ঞান এখনই সেই আশীর্বাদ কতকটা সম্ভব করিতে পারে, সাম্যবাদে তাহা সম্পূর্ণ আয়ত্ত করিতে পারিবে। তাহা হইলে ম্যান উইল অ্যাট ওয়ান্স লিভ ফ্রম দ্য রিয়েলম অফ নেসেসিটি টু দ্য রিয়েলম অফ ফ্রিডম। তাহাতে মানুষ ক্রমশ বাধ্যবাধকতার, শাসক ও শাসিতের সম্পর্ক ও বন্ধন হইতে মুক্ত হওয়াতে নিজের ব্যক্তিস্বরূপকে সত্যরূপে চিনিতে পারিবে। সেই ব্যক্তিসত্তা সামাজিক দায়িত্ব ও কর্তৃত্ব মানিয়া সম্পূর্ণ সত্যরূপে চিনিতে পারিবে। সেই ব্যক্তিসত্তা সামাজিক দায়িত্ব ও কর্তৃত্ব মানিয়া সম্পূর্ণ হইয়া উঠিবে, এখনকার মতো খণ্ডিত হইয়া যাইবে না। সমাজতন্ত্রী ব্যবস্থায় এইরূপে মানব প্রকৃতির নূতন বিকাশ এক আধ দিনে সম্ভব হয় না। সমাজতন্ত্র বহু দেশে বিস্তৃত ও পৃথিবীতে বিপদমুক্ত না হইলে উচ্চ ব্যক্তিত্বের বিকাশ সেখানেও বাদযুক্ত হয় না। সেখানেও কিছু স্বার্থবুদ্ধি দুর্নীতি থাকে, তবে যখন শোষক ও শোষিতই থাকিবে না, তখন যে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির সুযোগ ও তাগিদ কমিয়া যাইবে তাহা সহজবোধ্য। সেই পথেই অবশেষে ধীরে ধীরে আসিবে সেই দিন, যেই দিন এই নীতি গ্রাহ্য, ফ্রম ইচ ওয়ান অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি টু ইচ ওয়ান অ্যাকর্ডিং টু হিজ নিড, উহাই কমিউনিজমের স্তর। কিন্তু কথা হইল, মানুষের এই ভাবী যুগ আসিবে কি করিয়া? সামন্ত যুগ ভাঙিয়া নতুন যুগ আনিয়াছে সামন্তদের নিম্নকার বুর্জোয়ারা। বুর্জোয়া যুগও তেমনি শেষ হইবে এই যুগে যাহারা উৎপাদন শক্তিকে বাড়াইতে পারে তাহাদের হাতে, তাহারা মজুর ও তাহাদের সহযোগী কিষাণ। আর হয়তো এই গণশক্তির পিছনে থাকিবে সেই নিম্ন মধ্যবিত্ত বুদ্ধিজীবী দল, যাহারা যুক্তি দিয়া বুঝিতেছে কেন বর্তমান অবস্থা অচল আর কি হইবে ভবিষ্যৎ। এই যে রূপান্তরের পথ, তাহা যতই সুগম হইবে ততই সমাজের মানুষ বুঝিতে পারিবে ইহার আবশ্যকতা ও ইহার অনিবার্যতা। এই জ্ঞানটা সমাজের সর্বস্তরে ছড়াইয়া দেওয়াই তাই প্রকৃত শান্তিকামীরও কাজ। এই চেতনা, কনসিয়াসনেস, জনসাধারণের মধ্যে, মজুরের মধ্যে, কৃষণের মধ্যে প্রাণের দায়ী আসিতেছে। বুদ্ধিজীবীরাও নিজেদের বেকার দশায় তাহা বুঝিতে পারিতেছে, তবুও সচেতন হইতে হবে বুদ্ধিজীবীদেরই বেশি। চেতনা সঞ্চারের দায়িত্ব তাহাদেরই হাতে এখন পর্যন্ত সংস্কৃতির দায়ভাগ। ইতিহাসের ছন্দ, মানুষের ইতিহাসের এই এক নিঃশ্বাসে দেওয়াটা অস্পষ্ট আভাস। এই বিশ্ববিখ্যা ওয়েলটেন্স চাং আমাদের সম্মুখে রাখা দরকার। জগৎ ও জীবনের দূরপ্রবাহী স্রোতের মধ্যে আমরা কোথায় দাঁড়াইয়াছি তাহা দরকার আমাদের বুঝা। বলা কি আবার প্রয়োজন, কোন দেশের ইতিহাসই অন্য কোন দেশের ইতিহাসের শুধুমাত্র পুনরুক্তি হয় না। ইতিহাস পয়ার ছন্দে লেখা পাঁচালী নয়, ইতিহাস অমৃতাক্ষর ছন্দে লেখা রচিত মহাকাব্য। তাহার ছন্দের মিল পংক্তির অভ্যন্তরে, সূক্ষ্মতর নিবিড়তর সেই মিল মানব ইতিহাসের সেই বিরাট ছন্দের সঙ্গে স্বদেশের ইতিহাসেরও ছন্দটিও মিলাইয়া পড়িতে হয়। ইতিহাসের এই পটভূমিকায় ভারতবর্ষের ইতিহাসের ধারাটিকেও যাচাই করিতে হইবে এইরূপ বাস্তব দৃষ্টিতে। তাহা হইলে বুঝিতে পারিব দেশে ও বিদেশে ইতিহাসের কোন নতুন রূপ প্রকাশিত হইতেছে, সংস্কৃতির রূপান্তর কেমন করিয়া সুস্পষ্ট হইয়া উঠিতেছে, আমাদেরও সংস্কৃতি সকল জাতির সংস্কৃতির মতো কি করিয়া এক বিশ্ব সংস্কৃতিতে রূপান্তরিত হইতেছে।